আসসালামু আলাইকুম। চ্যাপ্টার 4 এর নতুন একটি লেকচারে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই অধ্যায় থেকে স্প্রিং নিয়ে আলোচনা করব, অর্থাৎ স্প্রিং এর যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো দেখব এবং এই সূত্রগুলোকে ব্যবহার করে কিভাবে ম্যাথ সলভ করতে হয় এই প্রসেসগুলো দেখব। তো চলো শুরু করি। দেখো ভাইয়া, স্প্রিং নিয়ে যখন আমরা কথা বলি তখন আমরা স্প্রিং এর মধ্যে দুইটা ঘটনা দেখতে পাই। কি কি বলতো? একটা হচ্ছে সংকোচন, আর একটা হচ্ছে কি বলতো প্রসারণ। তো এই যে সংকোচন বা প্রসারণ, এটা বলতে কি বুঝাই আমরা? ধরো একটা নর্মাল স্প্রিং ছিল, তুমি এটাকে ধরে টেনে লম্বা করে ফেলছো, তার মানে স্প্রিংটা কি হয়েছে? প্রসারিত হয়েছে। এটাকে আমরা বলি হচ্ছে প্রসারণ। আর ধর স্প্রিং ছিল, তুমি একটা বল দিয়ে এটাকে এরকম ভাবে ধাক্কা দিছো, তাহলে ধাক্কা দিলে কি ছোট হয়ে যাবে না? তার মানে সে কি হয়েছে? সংকুচিত হয়েছে। তো এই যে দুইটা ঘটনা ঘটে, এই দুইটা ঘটনার কি একটা ভ্যালু থাকবে না? ধরো তুমি স্প্রিং এর মধ্যে সংকোচন ঘটাইছো, তাহলে সংকোচন কি 2 সেন্টিমিটার 4 সেন্টিমিটার এরকম সংকুচিত হইতে পারে। অথবা তুমি ধরো প্রসারণ ঘটাইছো, তাহলে 2 সেন্টিমিটার 4 সেন্টিমিটার এরকম কি প্রসারণের একটা ভ্যালু তুমি পাইতে পারো। তাহলে এই যে সংকোচন বা প্রসারণ, এদের যে মানগুলো থাকে, এই মানগুলোকে আমরা কি করি ভাইয়া? এক্স দ্বারা প্রকাশ করি। তাহলে এক্স দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এখন ধরো আমি একটা স্প্রিং এর কথা চিন্তা করছি। ধরো কোন একটা দৃঢ় অবলম্বনের সাথে এরকম ভাবে একটা স্প্রিংকে আমি বেঁধে নর্মালি ধরে এরকম ভাবে রাখছি। এখন তুমি যদি এই মাথাটা ধরে এরকম ভাবে টান দাও, একটা বলে টান দাও, তাহলে এই কি হবে? প্রসারিত হবে। অথবা এই মাথাটা ধরে এদিকে যদি একটা বলের ধাক্কা দাও, এরকম ধাক্কা দাও, তাহলে সে কি হবে? সংকুচিত হবে। এখন তুমি দেখো কোনোটাই এখন পর্যন্ত করো নাই, একদম নর্মাল অবস্থায় আছে। তো এই যে অবস্থাটা, এই অবস্থাটাকে আমরা বলি স্প্রিং এর সাম্য অবস্থা। মানে কোনো সংকোচন নাই, কোনো প্রসারণ নাই, কোনো বলও নাই। তাহলে এই যে অবস্থাটা, এই অবস্থাটাকে আমরা বলি হচ্ছে কি ভাইয়া? সাম্য অবস্থা। তার মানে এক্স এর মানও 0, এখানে তুমি কোন রকম বল প্রয়োগ করো না, তার মানে বলের মানও হচ্ছে কত? 0। এখন ধরো তুমি এই মাথাটাকে ধরে একটা ফোর্সে টান দিছো, তাহলে এটা কি প্রসারিত হবে। তো ধরো প্রসারিত হয়ে ধরো এরকম একটা অবস্থায় আসলো, এরকম একটা অবস্থায়, এই যে এই মাথায় ধরে তুমি এই দিকে ধরো এফ পরিমাণ বলে ওরে টান দিছিলা, তাহলে এইটা হচ্ছে কি তোমার প্রযুক্ত বল। যেই বলটা ধরে তুমি কি করছো, যে বলটা দিয়ে ওরে কি করছো? তুমি টান দিয়ে প্রসারিত করছো। এখন ধরো এই বলে টান দেওয়ার কারণে ওর যে প্রসারণটা ঘটছে, এই যে এতটুকু প্রসারণ হয়েছে না, ধরলাম এই প্রসারণের মানটা হচ্ছে কত? এক্স। এখন তুমি যখন এই বলটাকে যখন অপসারণ করে দিবা, মানে ছেড়ে দিবা, যখন তুমি ছেড়ে দিবা, তখন কি হবে? এই স্প্রিংটা আবার আগের জায়গায় চলে আসবে, তাই না? কারণ স্প্রিং হচ্ছে কি? একটা স্থিতিস্থাপক পদার্থ। ওর ধর্মটা কি? যে তুমি বল প্রয়োগ করলে সংকোচন বা প্রসারণ হবে, বলটাকে যখন তুমি ছেড়ে দিবা তখন সে কি করবে? আবার আগের অবস্থায় চলে আসবে। কথা বুঝতে পারছো? তবে সেই বলটা অবশ্যই তার সহনীয় পর্যায়ে দিতে হবে, কারণ ওর সহ্য ক্ষমতার বাইরে তুমি বল দিয়ে দিছো, তখন তার সেই ঘটনাটা ঘটানো যাবে না। কথা বুঝতে পারছো? কন্ডিশন তুমি এমন ভাবে বল প্রয়োগ করবা যেন সেটা তার স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকে। দেখবা আমরা নর্মাল যে স্প্রিং গুলা দেখি, দেখবা যে চিকন তারের যে স্প্রিং গুলা হয়, দেখবা ওদেরকে তুমি যদি একটু বেশি বলে টান দাও, দেখবা ওরা সোজা হয়ে যায়। এত পরিমাণ বল দেয়া যাবে না ওখানে। ওর যে একটা সীমা আছে, একটা বল সহ্য করার যে সীমা আছে, ওই সীমার মধ্যে তুমি কি করবা? বল দিবা। তখন এই ঘটনাটা দেখতে পাবো যে তুমি বল দিছো, বলটাকে অপসারণ করে ফেলছো, সে আবার কি করছে? আগের অবস্থানে চলে গেছে। বুঝতে পারছো কথা? তো আমরা ধরে নিচ্ছি আমরা সেই পরিমাণ বলই এখানে দিছি, যে পরিমাণ বল দিলে সে কি করতে পারবে? আবার আগের অবস্থায় ফিরে যাইতে পারবে। বুঝতে পারছো কথা? এখন দেখো এই বলটাকে তুমি যদি অপসারণ করে ফেলো, তাহলে ও কি করবে? আবার সে সাম্য অবস্থায় ফিরে যাবে না? এখন দেখো এই এক্স পরিমাণ তুমি প্রসারণ ঘটাইতে তোমার এফ পরিমাণে বল লাগছে। এখন তুমি দেখলে এফটাকে যখন তুমি সরাই ফেলছো, সে আবার আগের জায়গাতেই চলে গেছে। এখন ওকে প্রসারিত করতে যদি আমার এফ পরিমাণে বল লাগে, তাহলে ও যদি আগের জায়গায় ফিরে যায়, তাহলে অবশ্যই ওই ফিরে যাইতে ওই সম পরিমাণে আরেকটা বল লাগবে, যেই বল দ্বারা সে কি করবে? আগের অবস্থায় ফিরে যাবে। এখন বলো, এই বলটাকে তুমি নিজে দাও বা আমি নিজে দেই না, ওই স্প্রিং নিজের মধ্যে জেনারেট করে, নিজের মধ্যে তৈরি করে। তো এই যে বলটা, এটাকে আমরা বলি স্প্রিং এর বল এফএস, যার নাম হচ্ছে প্রত্যয়নী বল কি? যে বল দ্বারা এই স্প্রিংটা তার আগের অবস্থা অর্থাৎ পূর্বের অবস্থা ফিরে পায়। তো তোমার প্রযুক্ত বল এফ আর এই যে এফএস, এই দুইটার ভ্যালু কিন্তু কি হবে? সেম হবে।
বুঝতে পারছি কথা? কারণ তুমি যে পরিমাণ বল দিয়ে ওরে প্রসারিত করতেছো, ওই পরিমাণ বল নিজের মধ্যে তৈরি করি তো তাকে কি করতে হবে, আবার আগের জায়গায় ফিরে যাইতে হবে। বুঝতে পারছো কথা? তাহলে এই যে এফএস, এটাকে আমরা বলতেছি প্রত্যয়নী বল, যে বলের দ্বারা সে পূর্বের অবস্থায় প্রত্যয়ন করতেছে, এই জন্য বলা হয় প্রত্যয়নী বল। প্রত্যয়ন মানে ফিরে যাচ্ছে, আগের জায়গায় ফিরে যাচ্ছে। বুঝতে পারছো কথা? তাহলে এখন একটা জিনিস চিন্তা করো, বিষয়টা ভালো মতো বুঝো। তাহলে এটা হচ্ছে প্রত্যয়নী বল, এটা হচ্ছে প্রযুক্ত বল। তুমি দেখো তো, এই যে তোমার যে প্রযুক্ত বলটা, এই বলের পরিমাণটা যত বেশি হবে, প্রসারণের মানটা কি তত বেশি হবে না? ধরো তুমি 10 নিউটন দিছো, যতটুকু বাড়বে, 15 দিলে তার চেয়ে বেশি বাড়বে, 20 দিলে তার চেয়ে কি হবে, বেশি বাড়বে। অর্থাৎ বল যত বেশি হবে, তোমার প্রসারণের মানটা কি হবে, তত বেশি হবে। বল যত কম হবে, প্রসারণের মানটা কি হবে, তত কম হবে। তাহলে আমি এখান থেকে একটা জিনিস বলতে পারি না, যে আমার এফ এর পরিমাণ যদি বেশি হয়, তাহলে আমার কি এক্স এর পরিমাণটাও বেশি হবে। আমার এফ এর পরিমাণটা যদি কম হয়, তাহলে আমার এক্স এর পরিমাণটাও কি হবে, কম হবে। তাহলে দেখো তো, এফ বেশি এক্স বেশি, এফ কম এক্স কম, তাহলে এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা কেমন, সমানুপাতিক সম্পর্ক না? তাহলে আমরা এখান থেকে বলতে পারি না যে এখানে এখানে এফ ইজ প্রপোর্শনাল টু হচ্ছে কত, এক্স। মানে যত বেশি বল দিব, এক্স এর মান কি হবে, তত বেশি হবে। তাহলে এটাকে যদি আমরা উঠাই দেই, তাহলে এখানে একটা কনস্ট্যান্ট আসবে। তাহলে কি বলতে পারি, এফ ইকুয়ালস টু হচ্ছে কত, কে ইনটু হচ্ছে কত, এক্স। কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, যেখানে এই কেটাকে বলি ভাই আমরা স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবক। বুঝতে পারছো কথা? তাহলে এই যে প্রযুক্ত বল এফ, এই এফ ইকুয়ালস হচ্ছে কত, কে ইনটু হচ্ছে কত, এক্স। এখন তুমি যদি এখান থেকে এই কে এর মানটা বের করতে চাও, তাহলে কি দাঁড়াবে বলো তো? তাহলে কে সমান সমান কত, এফ ডিভাইডেড বাই হচ্ছে কত, এক্স। এই এক্সটা নিচে ভাগ হয়ে গেল। তাহলে এটা হচ্ছে কি আমাদের স্প্রিং ধ্রুবকের হচ্ছে কি সূত্র, যে কে ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই হচ্ছে কত, এক্স। যদি এখান থেকে তুমি একক বের করতে চাও, স্প্রিং ধ্রুবকের একক, তাহলে উপরে হচ্ছে কি এফ, নিচে হচ্ছে কত, এক্স। তাহলে উপরে এখন নিউটন, নিচে হচ্ছে মিটার। তাহলে এককটা কি দাঁড়াবে, নিউটন পার হচ্ছে মিটার। এটা হচ্ছে আমাদের স্প্রিং ধ্রুবকের একক। আচ্ছা বলো তো, এই যে এফটা, এই এফটা আমার কি ছিল, প্রযুক্ত বল ছিল না? প্রযুক্ত বল। আর আমাকে যদি প্রশ্নের মধ্যে বলা হয় যে ভাই প্রত্যয়নী বল বের করে দাও তো, প্রত্যয়নী বল, যে প্রত্যয়নী বল এটা বের করে দাও তো। এটা কি ছিল আমাদের, এফ এস, তাই না? আচ্ছা বলো তো, এফ যেদিকে কাজ করতেছে, এই এফ এসটা কি তার বিপরীত দিকে কাজ করতেছে না? বিপরীত দিকে কাজ করতেছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এফ এর সমান কত হবে, মাইনাস কে এক্স। সিম্পল হিসেব, এফ এর সমান কি হবে, মাইনাস কে এক্স। যেহেতু আমার প্রযুক্ত বলটা এই দিকে আর প্রত্যয়নী বলটা তার বিপরীত দিকে, তাহলে এরা দুজন পরস্পরের বিপরীত, তাহলে এখানে কি আসবে, মাইনাস কে এক্স। বুঝতে পারছি কথা? বুঝতে পারছি। এখন একটা জিনিস খেয়াল করো, আমি যদি স্প্রিং ধ্রুবকের সংজ্ঞাটা দিতে চাই, তাহলে কি বলতে পারি দেখো তো। আমরা মাত্র কি পড়ে আসলাম, যে আমরা জানি যে কে ইকুয়ালস টু হচ্ছে কত, এফ ডিভাইডেড বাই এক্স। এখন ধরো কোন একটা স্প্রিং এর আমরা প্রসারণ বা সংকোচনের পরিমাণটা ধরো 1 মিটার করছি। তাহলে এটার পরিমাণ যদি 1 মিটার হয়, তাহলে দেখো তো এখানে যদি তুমি 1 বসাও, তাহলে এই কেটা কার সমান হয়ে যাচ্ছে, এফ এর সমান হয়ে যাচ্ছে, এফ এর সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি না যে কোন একটা স্প্রিং এর প্রসারণ, এই দেখো আরেকটা কথা বলি, দেখো আমি এই জিনিসগুলো কার জন্য দেখাইছি বলতো, প্রসারণের জন্য দেখাইছি। এই সেম জিনিসগুলো আবার কার ক্ষেত্রে হবে, সংকোচনের ক্ষেত্রে হবে, একই ঘটনা ঘটবে। আমি এটাকে এইভাবে দেখাইছি, এখানে কি ঘটবে, উল্টা দিকে ঘটবে, খালি জাস্ট উল্টা দিকে, সবগুলো ডিরেকশনটা কি হয়ে যাবে, জাস্ট চেঞ্জ হয়ে যাবে, সেম হবে। বুঝতে পারছি কথা? তাহলে আমরা এখানে কি বলতেছিলাম, যে এক্স এর মানটা হচ্ছে কত, 1 মিটার। তাহলে এক্স মানে কি, সংকোচন অথবা কি প্রসারণ। আমরা এই কথাটা এইভাবে বলতে পারি না, যে কোনো স্প্রিং এর সংকোচন অথবা প্রসারণ তুমি যদি 1 মিটার করতে চাও, তাহলে যতটুকু বল তোমার দরকার, ওই বলটাই কার সমান হয়ে যাচ্ছে, কে এর সমান, অর্থাৎ স্প্রিং ধ্রুবকের সমান হয়ে যাচ্ছে। তার মানে কোন একটা স্প্রিং এর সংকোচন অথবা প্রসারণ 1 মিটার করতে চাইলে যতটুকু বল দিতে হয়, সেই বলটাই হচ্ছে কি আমার স্প্রিং ধ্রুবক। কথা বুঝতে পারছো? সেই বলটাই হচ্ছে কি আমাদের স্প্রিং ধ্রুবক। তাহলে যদি তোমার কাছে স্প্রিং এর ধ্রুবকের সংজ্ঞা চাই, তাহলে দেখো প্রসারণ অথবা সংকোচন, এগুলা কি স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি অথবা হ্রাস। তাই আমরা কি বলতে পারি, যে কোনো স্প্রিং এর দৈর্ঘ্য একক পরিমাণ বৃদ্ধি অথবা হ্রাস করতে যতটুকু বলের প্রয়োজন হয়, তাকে ওই স্প্রিং এর কি বলা হয়, স্প্রিং ধ্রুবক।
বুঝতে পারছো কথা? তা আমরা কি বলতে পারি এখান থেকে সংজ্ঞাটা যদি লিখি যে কোনো স্প্রিং এর দৈর্ঘ্য একক পরিমাণ বৃদ্ধি বা হ্রাস করতে যতটুকু বলের প্রয়োজন হয় তাকে ওই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক বলে। বুঝতে পারছো কথা? এটা হচ্ছে স্প্রিং ধ্রুবকের সংজ্ঞা। কারণ এখান থেকে অনুধাবনমূলক প্রশ্ন তোমাকে জিজ্ঞাবে যে কোন একটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবক 200 নিউটন পার মিটার বলতে কি বুঝো? তাহলে তুমি সুন্দর মতো এই সংজ্ঞাটা প্রথমে লিখবা, তারপরে বলবা যে কোন একটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবক 200 নিউটন পার মিটার বলতে বোঝাই ওই স্প্রিং এর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি অথবা হ্রাস করতে 200 নিউটন বল দরকার। বুঝো নাই? কারণ স্প্রিং ধ্রুবক আমাকে বলতেছে কি 1 মিটার বাড়াইতে যতটুকু বল লাগবে, তাই না? অথবা 1 মিটার কমাইতে যতটুকু বল লাগবে। তাহলে স্প্রিং ধ্রুবক 200 মানে কি বুঝাইতেছে? ওই স্প্রিং দৈর্ঘ্যটা 1 মিটার বাড়াইতে অথবা কমাইতে 200 নিউটন বল লাগবে। বুঝাইতে পারছি কথা? বুঝাইতে পারছি? তাহলে এটা হচ্ছে কি আমাদের স্প্রিং ধ্রুবক। এই যে স্প্রিং ধ্রুবক যে কে ইকুয়ালস টু কত, এফ ডিভাইডেড বাই হচ্ছে কত, এক্স। এই জিনিসটা কিন্তু আমরা একটু ভালো মতো মাথায় রাখবো। ওকে ভাইয়া, এখন আসো আমরা একটা জিনিস দেখতে চাই এখান থেকে যে এই যে বল দিয়ে স্প্রিং ধ্রুবক দিয়ে আর সরণ দিয়ে বা সংকোচন প্রসারণ দিয়ে যে আমরা সমীকরণটা পাইছি বা সূত্র যেটা পাইছি সেটা কি বলতো? যে এফ ইকুয়ালস হচ্ছে কত, কে এক্স। এটা না? তাহলে দেখো তো এই সূত্রটাকে যদি একটু সাজায় লিখি আমি এরকম ভাবে যে এফ ইকুয়ালস টু কে এক্স প্লাস 0, কোনো সমস্যা? একই কথা না? সেম কথা। এখন দেখো তো এই সমীকরণটাকে যদি আমি এটার সাথে তুলনা করি যে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, তাহলে এটা কি আমাদের একটা সরল রেখার সমীকরণ ছিল না? দেখো এটার সাথে কিন্তু ম্যাচ খেয়ে যাচ্ছে যে ওয়াই বরাবর কি আছে আমার, এফ আছে, এক্স বরাবর কি আছে আমার, এক্স। এই এক্স মানে হচ্ছে এক্স অক্ষে যে চলকটা থাকবে, তো এখানে এই এক্স বরাবর কি আছে, এক্স আছে। এক্স এটাকে আমরা কি বুঝতেছি, সংকোচন অথবা কি প্রসারণ। তাহলে এই সি এর মানটা হচ্ছে কত, 0। তাহলে এই সূত্র অর্থাৎ একটা সরল রেখার সমীকরণের সাথে কি হচ্ছে, এটা ম্যাচ হয়ে যাচ্ছে। তার মানে এই যে বল আর সরণ, এটা দিয়ে এখানে তো চলক হচ্ছে এই দুইটাই, তাই না? মানে বল হচ্ছে একটা চলক আর এই এক্স এটা হচ্ছে কি একটা চলক, এটা তো কনস্ট্যান্ট। তাহলে এদের দুইজনকে নিয়ে যদি আমরা কোনো একটা গ্রাফ আঁকতে চাই তাহলে সেই গ্রাফটা কি হবে, একটা সরল রেখা হবে। যেহেতু এই সূত্রটা একটা সরল রেখার সূত্রের সাথে ম্যাচ করে যাচ্ছে, তাহলে অবশ্যই এই এফ আর এক্স নিয়ে যদি আমি কোনো একটা গ্রাফ আঁকতে চাই তাহলে সেই গ্রাফটা কি হবে, একটা সরল রেখা হবে। এবং দেখো সেই সরল রেখা দেখো সি এর মানটা কত হচ্ছে, 0। আমরা জানি যে যদি কোনো একটা সরল রেখায় সি এর মানটা 0 হয় তাহলে সেই সরল রেখাটা এরকম একটা মূল বিন্দুগামী হয়, মানে এখানে সি এর মানটা 0। আর যদি সি এর মানটা 0 না হয় তাহলে এরকম ওয়াই অক্ষ থেকে একটা অংশ কি করে, ওই সরল রেখাটা কেটে নেয়। তাহলে এখানে সি এর মানটা 0, তার মানে এই গ্রাফটা কি হবে, একটা মূল বিন্দুগামী গ্রাফ হবে। তাহলে আমরা যদি এই গ্রাফটাকে একটু আঁকতে চাই তাহলে কি হবে বলতো? বিষয়টা দেখতে এরকম না যে আমাদের এক্স অক্ষ, এই যে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, তো এই এক্স বরাবর যে থাকবে তাকে পাঠাইতে হয় এক্স অক্ষে। এই যে এই এক্স সরল রেখার সূত্রের এক্স বরাবর যে থাকবে তাকে পাঠাইতে হয় এক্স অক্ষে। তাহলে এক্স অক্ষে আমার কি আছে, এক্স আছে। এক্স দ্বারা আমরা কি বুঝাইছি, সংকোচন অথবা কি প্রসারণ। তাহলে আমরা যদি এখানে এরকম ভাবে চিন্তা করি যে এই জায়গায় আছে আমার সংকোচন অথবা কি প্রসারণ, আর এই জায়গায় কি আছে, এফ আমাদের প্রযুক্ত বল, এই যে এই বরাবর আছে কি আমাদের প্রযুক্ত বল। তাহলে এই গ্রাফটা দেখতে কেমন হবে, এই যে এরকম মূল বিন্দুগামী একটা সরল রেখা হবে। বুঝতে পারছো কথা? কারণ এই সূত্রটা আমার সরল রেখার যে সমীকরণ বা এই সমীকরণটা সরল রেখার যে সমীকরণ আছে এই সমীকরণের সাথে ম্যাচ করে যাচ্ছে। মানে অবশ্যই এদের দুজনকে নিয়ে যদি, কে তো আর নেওয়া যাবে না, কে তো একটা কনস্ট্যান্ট, চলককে এফ আর হচ্ছে এক্স। তাহলে এদের দুজনের মান চেঞ্জ করে করে যদি আমরা কোনো একটা ডাটা সেট তৈরি করি আর এগুলাকে যদি আমরা আমাদের স্থানাঙ্ক ব্যবস্থায় বসাই তাহলে সেটা কি হবে, এরকম একটা মূল বিন্দুগামী সরল রেখা হবে। বুঝতে পারছো? অবশ্যই এটা কোন এককে থাকবে, মিটার এককে, এটা কোন এককে থাকবে, নিউটন এককে। বুঝতে পারছো ভাইয়ের কথা? বুঝতে পারছো? এখন দেখো আমি যে জিনিসটা বুঝাতে যাচ্ছি, এখানে একটা ইকুয়েশন পেলাম কে এর, যে এফ ডিভাইডেড বাই হচ্ছে কত, এক্স। এখন দেখো তুমি যখন ওই স্প্রিংটাকে একটা বল দিয়ে এরকম ভাবে প্রসারিত করছো অথবা বল দিয়ে যখন সংকুচিত করবা তখন স্প্রিং এর দৈর্ঘ্য বাড়ছে, মানে সংকুচিত হয়েছে বা প্রসারিত হয়েছে। বাংলা কথা বললে স্প্রিং এর একটা সরণ হয়েছে। আবার তুমি বলও দিছো,
তাহলে ওইটাকে প্রসারিত করতে তোমার একটা কাজ করতে হয়েছে না? অবশ্যই তোমার কি হইতে ওখানে একটা কাজ করতে হয়েছে। তো আমরা এখন ওই কাজের পরিমাণটা বের করতে চাই, যে তুমি যে স্প্রিংটাকে এই যে প্রসারিত করলা, তাহলে তুমি কতটুকু কাজ করলা ওখানে, সেই কাজের মানটা এখন আমরা বের করতে চাই। বুঝতে পারছি কথা? ওই কাজটা আমরা চাচ্ছি, যে স্প্রিংটা প্রসারিত যে আমি করলাম কতটুকু কাজ করছি ওখানে। এখন দেখো কাজের সূত্র আমরা কয়টা জানি বলতো? কাজের সূত্র আমরা দুইটা জানি, যে সেটা হচ্ছে কি, দুইটা না একটাই, মানে একটু ভেঙে লিখি আমরা ইউজ টু দুইটা সূত্রের সাথে। একটা হচ্ছে ডাব্লিউ সমান হচ্ছে কত, এফ এস। এটা আমরা কখন ব্যবহার করি? যখন তুমি যেই দিকে বল প্রয়োগ করবা সরণটাও ওই একই দিকে হবে, সেই ক্ষেত্রে আমরা ডাব্লিউ সমান কি করি, এফ এস ব্যবহার করি। আর সেকেন্ড সূত্র আমরা কি ব্যবহার করি, যদি বলের দিকে সরণ না হয় এবং বল এবং সরণের মাঝখানে যদি একটা কোণ থাকে, তাহলে সেই ক্ষেত্রে ডাব্লিউটা আমাদের কি হয়, ডাব্লিউ হয় এফ এস কস থিটা, তাই না? এই সূত্র থেকে আসলে এটা আসে, এটা হচ্ছে মেন ফর্মুলা। তো আমাদের এটা দুইটা ইউজ করে আমরা ইউজ টু, তো দুইটা মনে রাখবো, যে বলের দিকে সরণ হলে ডাব্লিউ সমান হচ্ছে কত, এফ এস, আর যদি বল এবং সরণের মাঝখানে একটা কোণ থাকে তাহলে ডাব্লিউ সমান হচ্ছে কত, এফ এস কস থিটা। এখন দেখো এই দুইটা সূত্র কিন্তু আমরা সবসময় ব্যবহার করতে পারবো না। এটা এই দুইটা সূত্রের কাজের একদম ইকুয়েশন, এটা আমরা বুঝি, কিন্তু এই দুইটা সূত্র চাইলেও আমরা সবসময় ব্যবহার করতে পারবো না। কেন পারবো না? কারণ এই দুইটা সূত্র আমরা তখনই ব্যবহার করতে পারবো যখন এই ফোর্সটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, মানে ফোর্সটা কখনো কি হবে না, চেঞ্জ হবে না। তাহলে এই কথাটা আমরা এখানে বলতে পারি যে এই দুটি সূত্র তখনই ব্যবহার করা যাবে, তখনই ব্যবহার করা যাবে যখন এফ ইকুয়ালস টু কনস্ট্যান্ট থাকবে। কথা বুঝতে পারছো? যখন এফটা আমার কনস্ট্যান্ট থাকবে তখন আমি কি করতে পারবো, এই দুইটা সূত্র ব্যবহার করতে পারবো, তাছাড়া পারবো না। এন্ড কথা হচ্ছে, তাহলে ভাইয়া আপনি যে এখানে কাজটা বের করতে চাচ্ছেন, তাহলে এখানে কি আমরা এই দুইটা সূত্র ব্যবহার করতে পারবো না? কথা হচ্ছে, তুমি যদি দেখো তোমার বলটা কনস্ট্যান্ট আছে এখানে, তাহলে তুমি এই দুইটা সূত্র ব্যবহার করতে পারবা। আর যদি দেখো তোমার বলটা কনস্ট্যান্ট থাকতেছে না এই কেসে, তাহলে তুমি এখানে দুইটা সূত্র, মানে এই দুইটা সূত্র কি করতে পারবা না, ব্যবহার করতে পারবা না। যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এই দুইটা সূত্র ব্যবহার করতে পারবা, আর যদি দেখো তোমার এফটা কনস্ট্যান্ট নাই এখানে, তাহলে তুমি ব্যবহার করতে পারবা না। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো তো, যে এই যে কেসটা, এই কেসটাতে আসলে আমার এফটা কি কনস্ট্যান্ট? এফটা কিন্তু এখানে কনস্ট্যান্ট না। কিভাবে? দেখো খেয়াল করো, তুমি স্প্রিংটাকে যত বেশি বাড়াইতেছো তোমার বলের পরিমাণটা তত বেশি লাগতেছে না? যে ধরো আমি এটাকে স্প্রিংটাকে এরকম চিন্তা করছি, যে এটা ধরো আমার স্প্রিং, তুমি যখন এতটুকু বাড়াবা এখানে এক রকমের বল লাগবে, যখন তুমি এতটুকু বাড়াবা এখানে আরেক রকমের বল লাগবে। মানে যত বেশি বাড়াইতে থাকবা বলের পরিমাণটা কি তত বেশি বাড়তে থাকবে, মানে বলটা এখানে কনস্ট্যান্ট থাকতেছে না। যদি বল কনস্ট্যান্ট না থাকে তাহলে তো আমি এই সূত্র ব্যবহার করতে পারবো না, আমাকে অল্টারনেটিভ চিন্তা করতে হবে। বুঝতে পারছি কথা? তো দেখো একটা জিনিস একটু শেখাই, মানে তোমাদের বইতে যদি সূত্রের প্রমাণটা দেওয়া নাই, তো আমি সূত্রের প্রমাণটি একটু আমার মতো করে দেখাই দিই। আচ্ছা খেয়াল করো, তাহলে ধ্রুব বলের জন্য আমরা কাজের সূত্র কি জানি? আমরা কাজের সূত্র জানি ডাব্লিউ সমান হচ্ছে কত, এফ এস। ধরে নিচ্ছি এমন একটা কেস যেখানে বলের দিকেই সরণ হয়েছে, এমন একটা কেস আমরা দেখে নিচ্ছি। ডাব্লিউ সমান হচ্ছে কত, এফ এস। এটা হচ্ছে ধ্রুব বলের ক্ষেত্রে যদি বলের দিকে সরণ হয় সেই ক্ষেত্রে কাজের পরিমাণ। আচ্ছা দেখো, এখন আমরা যদি বল এবং সরণের গ্রাফটা একটু আঁকি, কাজের ক্ষেত্রে যদি বল এবং সরণের গ্রাফটা আঁকি, যে এই বরাবর আমরা কাকে নিব, সরণকে নিব, এই বরাবর আমরা সরণকে নিব, আর এই বরাবর ধরো আমরা বলকে নিব, বল, এই যে এই বরাবর আমরা সরণ নিব, এই বরাবর বল নিব। তাহলে দেখো কি বলছি, ধ্রুব বল, তার মানে কি বলের কোনো চেঞ্জ হবে না, সব সময় বলের মানটা কি থাকবে, সেম থাকবে, একই থাকবে, চেঞ্জ হবে না। তাহলে বল নিছো তুমি কোথায়, ওয়াই অক্ষে, তাহলে তোমার ওয়াই অক্ষের মানটা কি হবে না, কখনো চেঞ্জ হবে না, কখনো চেঞ্জ হবে না। তো ধরো তুমি একটা বস্তুর সরণের কথা চিন্তা করছো এস পরিমাণ, যে একটা বস্তুর সরণ হয়েছে এস, তাহলে ধ্রুব বল, তার মানে এই পুরো এস পরিমাণ তোমার বলের মানটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তো ধরো এর জন্য আমাকে কি করতে হয়েছে, এটাকে এফ পরিমাণে বল দিতে হয়েছে। তার মানে কি বুঝাইতেছে, তুমি এই সরণের মাঝখানে যে অবস্থার কথাই চিন্তা করো না কেন, যে অবস্থার কথা চিন্তা করো না কেন, সব জায়গায় তোমার বলের মানটা কি হবে, সেম হবে, তাই না? তাহলে বলের মান সেম মানে কি, একদম ওই এস পর্যন্ত এফটা কনস্ট্যান্ট আকারে থাকবে। তার মানে কি, এই যে এরকম হবে না বিষয়টা দেখতে, এই যে এরকম না, যে তুমি যেই বরাবরই যাও এফ সেম, যেই বরাবরই যাও এফ সেম, যেই বরাবরই যাও তোমার এফ কি হবে, সেম হবে।
এটাই তো কনস্ট্যান্ট ফোর্স। তাহলে দেখো তো, তাহলে এটা হচ্ছে আমার এফ। তাহলে আমি যদি এই এস আর এফ এদের দ্বারা একটা আবদ্ধ ক্ষেত্র চিন্তা করি, এই যে একটা আবদ্ধ ক্ষেত্র যদি আমি চিন্তা করি, তাহলে দেখো তো এটা কি হলো, একটা আয়তক্ষেত্র হলো না? তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি বলতো? আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের পরিমাণটা কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দেখো তো এটা দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মান কত? এস না? তাহলে এস। আর প্রস্থের মান হচ্ছে কত? এই যে এতটুকু, এতটুকু মানে কত? এফ। এবার আমরা এফ ধরে নিচ্ছি, যে এতটুকু হচ্ছে এফ আর এতটুকু হচ্ছে কত? এস। তাহলে প্রস্থের মান হচ্ছে কত আমাদের? এফ। তাহলে আমরা এখানে কি বলতে পারি? এফ এস বলতে পারি। এখন দেখো তো এই এফ এস মানে তুমি কি দেখলে এখানে? ডাব্লু দেখলে না? তাহলে ডাব্লু, তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি? যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা কার সমান হয়ে যাচ্ছে? ডাব্লু এর সমান হয়ে যাচ্ছে। বুঝতে পারছো কথা? তাহলে এখান থেকে একটা কথা আমরা বলতে পারি না, যে আমার বল আর সরণ এই দুইটা গ্রাফের যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটা আমার কি নির্দেশ করবে? কৃতকাজ নির্দেশ করবে। কথা বুঝতে পারছো? এবং এইটা সবার জন্য প্রযোজ্য। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, জিনিসটা সবার জন্য প্রযোজ্য, মানে কনস্ট্যান্ট ফোর্সের জন্য প্রযোজ্য, আর ফোর্সটা যদি কনস্ট্যান্ট না হয় তার জন্য প্রযোজ্য। বুঝতে পারছো কথা? এমন মানে বিষয় হচ্ছে, দেখো এখানে তো একটা আয়তক্ষেত্র হয়েছে, আমরা খুব সহজভাবে এই জিনিসটা বের করে ফেলতে পারছি। এখন যখন তোমরা বড় ক্লাসে উঠবা, তখন ক্ষেত্রফল দেখবে এরকম আয়তক্ষেত্র, মানে এমন একটা শেপ আসবে যে শেপটা তুমি বুঝোই না, তখন সেই ক্ষেত্রে তার ওই ক্ষেত্রফলটা তোমার পক্ষে বের করা সম্ভব না। কথা বুঝতে পারছো? তখন আমরা ম্যাথের সাহায্য নিতে হয়, সেটা হচ্ছে ম্যাথের ক্যালকুলাসের যে ইন্টিগ্রেশন, সেই ইন্টিগ্রেশনের সাহায্য নিই। কথা বুঝছো তো? ওইটা আমরা ক্লাস 11-12 গিয়ে শিখবো। তো এখন আমরা আমাদের এই কনসেপ্টটাকে কাজে লাগাই, অর্থাৎ যে ক্ষেত্রফল থেকে যে আমরা কি করতে পারি? কাজ পাইতে পারি, এই কনসেপ্টটা কাজে লাগাই। আমরা স্প্রিং প্রসারণে আমার যে কাজটা করতে হয়েছে, ওই কাজের পরিমাণটা কি করব? বের করব। বুঝতে পারছি কথা? তো চলো, তাহলে আমরা এখানে কি লিখবো? আমাদের টপিকটার নাম হচ্ছে, এখন তোমরা টপিকের টাইটেল দাও যে স্প্রিং প্রসারণে বা সংকোচনে, স্প্রিং প্রসারণে বা সংকোচনে কৃতকাজ, স্প্রিং প্রসারণে বা সংকোচনে কৃতকাজ। ওকে, তাহলে স্প্রিং প্রসারণে বা সংকোচনে কৃত কাজ, এটা আমরা বের করতে চাই। এখন দেখো, তুমি মাত্র পাইলা, মাত্র কি পাইলা? যে আমরা জানি যে এফ, এই এফ সমান হচ্ছে কত ভাইয়া? কে এক্স। এফ সমান কত? কে এক্স না? আবার কি পাইছি? অথবা যদি আমরা এইভাবে চিন্তা করি যে কে সমান হচ্ছে কত আমাদের? এফ ডিভাইডেড বাই হচ্ছে কত? এক্স। তাহলে আমরা যদি এই বল এবং এই স্প্রিং এর ক্ষেত্রে, স্প্রিং এর যে প্রযুক্ত বলটা আমার ছিল, আর যে সরণটা বা সংকোচন প্রসারণ হয়েছে, এদেরকে নিয়ে যদি আমরা একটা গ্রাফ আঁকি, তাহলে সেই গ্রাফটা কি হবে? একটা মূল বিন্দুগামী সরল রেখা হবে, এরকম একটা সরল রেখা। তাহলে এই অক্ষ বরাবর কি আছে আমার? এক্স অক্ষ বরাবর যে সংকোচন অথবা কি আছে? প্রসারণ আছে, প্রসারণ। আর ওয়াই অক্ষে কি আছে আমার? মানে আমি বা তুমি যে বলটা দিয়ে প্রসারিত করছি, সেই প্রসারণ করার জন্য যে প্রযুক্ত বলটা, সেই বলটা আছে আমাদের ওয়াই অক্ষে প্রযুক্ত বল। তাহলে এই দুটা নিয়ে যদি আমরা গ্রাফ আঁকি, সেই গ্রাফটা কি হবে? একটা মূল বিন্দুগামী সরল রেখা হবে। ঠিক আছে? তো ধরো এই সংকোচন প্রসারণের ক্ষেত্রে আমি একটা পয়েন্ট একটা চিন্তা করছি, যে সংকোচন আমার যে সংকোচনটা হয়েছে বা প্রসারণটা হয়েছে, সেই প্রসারণের মানটা হচ্ছে ধরো এক্স। এখন এই এক্স পরিমাণ প্রসারণের জন্য ধরো আমাকে কি করতে হয়েছে? এফ পরিমাণে কি করতে হয়েছে? বল দিতে হয়েছে। যখন আমরা দিছি, তখন ধরো এই গ্রাফ, এই সরল রেখাটা পাইছি। তাহলে এই যে বল আর এই যে সংকোচন প্রসারণ হয়েছে, তাহলে এদের দিয়ে যদি আমি একটা আবদ্ধ ক্ষেত্রের কথা চিন্তা করি, তাহলে ক্ষেত্রটা দেখতে কেমন হবে? যেরকম হবে না? এই যে আমি এক্স অক্ষ নিলাম, আর এই যে ওয়াই অক্ষ বরাবর কি করলাম? বল নিলাম। ঠিক আছে? তাহলে এদের দ্বারা যে আবদ্ধ ক্ষেত্র, সেই ক্ষেত্রটা দেখতে কেমন হবে? যে এরকম হবে না? তাহলে এইটা কি? এটা হচ্ছে একটা ত্রিভুজ। আমরা মাত্র পড়ে আসলাম যে বল এবং সরণ, এটা দিয়ে আবদ্ধ যে ক্ষেত্রটা, ওই ক্ষেত্রের ক্ষেত্রফলটাই কি হবে? আমার কৃতকাজ। তাহলে আমি যে প্রযুক্ত বলটা দিছি আর যে প্রসারণটা বা সংকোচনটা হয়েছে, এইটা করতে আমার যে কাজটা করতে হয়েছে, সেই কাজটা আসলে কি? এই ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আমরা এখানে কি বলতে পারি? যে সুতরাং কৃতকাজ ডাব্লু, এটা সমান সমান কি? এটা কি ত্রিভুজ না? ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি গুণন হচ্ছে কি বলতো? উচ্চতা। তাহলে হাফ ভূমি মানে কতটুকু? এই এতটুকু, এতটুকুর মান হচ্ছে কত? এক্স। উচ্চতা মানে কতটুকু? এই যে এতটুকুর মান হচ্ছে কত? এই যে এতটুকুর মান হচ্ছে
এফ ইন্টু হচ্ছে কত এফ। তাহলে আমরা কি বলতে পারি হাফ এফ এক্স। এখন দেখো তো এই যে এফ এই এফ এর মানটা তুমি কত পাইছো এখানে কে এক্স না, কে এক্স পাইছো না, এই যে কে এক্স। তাহলে এখানে বসাই দাও, তাহলে হাফ কে এক্স ইন্টু হচ্ছে কত এক্স। তাহলে এই এক্স আর এই এক্স গুণন হয়ে কত হয়ে যাবে এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে কি হাফ কে এক্স স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের কৃত কাজ। তাহলে আমরা কি বলতে পারি যে সুতরাং স্প্রিং সংকোচনে বা প্রসারণে কৃত কাজ ডাব্লিউ এটা সমান হচ্ছে কত ভাইয়া হাফ কে এক্স স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের সূত্র। যে স্প্রিং এ প্রসারণ করতে তুমি যে কাজটুকু করলা সেই কাজের পরিমাণটা হচ্ছে ডাব্লিউ সমান হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে কথা। এখন দেখো, এখন অনেক সময় তোমাকে এই প্রশ্নটা জিগাইতে পারে, বাট এখানে মানে 9, 10 এটা জিগাই না। সেটা হচ্ছে স্প্রিং বল কর্তৃক কৃত কাজ কত। দেখো ওখানে কিন্তু বল ছিল দুইটা, বিষয়টা ভালো মতো বুঝো। দেখো এটা যদি আমরা স্প্রিং এর কথা চিন্তা করি এরকম ভাবে, দেখো এটা সাম্যাবস্থা ছিল, তুমি এটা দৈর্ঘ্য ধরো বাড়াইছিলা এই যে এদিক বরাবর এফ পরিমাণে বল দিয়ে। তাহলে এটা বাড়াইতে তোমার কি করতে হয়েছে একটা কাজ করতে হয়েছে। তাহলে এই কাজের পরিমাণটা কত পাইছো হাফ কে এক্স স্কয়ার। এটা যারা বুঝাইতেছে তুমি যে বলটা প্রয়োগ করছো, তোমার যে প্রযুক্ত বল স্প্রিংটাকে প্রসারিত করতে, ওই বল দ্বারা কৃত কাজের পরিমাণটা হচ্ছে কত হাফ কে এক্স স্কয়ার। এখন দেখো স্প্রিং আবার কি করবে, আগের অবস্থায় ফিরে যাবে না, এই যে এফ এস দিয়ে স্প্রিং এর যে প্রত্যনী বল সেই প্রত্যনী বল দিয়ে সে আবার আগের জায়গায় ফিরে যাবে না। তাহলে এই বলটা দ্বারাও তো কি হবে একটা কাজ হবে। কথা বুঝতে পারছো? এই বলটা দ্বারাও তো কি হবে একটা কাজ হবে। তো তোমাকে যদি ওই কাজের পরিমাণটা বের করতে বলে তো মাথায় রাখবা, এটা মনে রেখো সেম জিনিসই, যে সেটা হচ্ছে কি স্প্রিং বল দ্বারা কৃত কাজ। স্প্রিং বল দ্বারা কৃত কাজ, বলো ওই বলটা বিপরীত দিকে কাজ করতেছে না, তাহলে সেই ক্ষেত্রে ডাব্লিউএস যদি মানে স্প্রিং বল দ্বারা ডাব্লিউএস এটা যদি চিন্তা করি তাহলে সেটা কত হবে মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। বুঝতে পারছো কথা? কারণ কি, কারণ হচ্ছে সরণটা হয়েছে এই যে দেখো প্রসারণ হয়েছে কোন দিকে, এই দিকে প্রসারণটা এই দিকে হয়েছে না, আর স্প্রিং বলটা কাজ করবে কোন দিকে তার উল্টা দিকে, এর জন্য এখানে কি আসছে মাইনাস আসছে। বুঝতে পারছো কথা? একটা বল এই দিকে আরেকটা বল এই দিকে, তাহলে এই দিকে যে বলটা সেটা দ্বারা যে আমার হাফ কে এক্স স্কোয়ার, তাহলে উল্টা দিকে দ্বারা কি হবে মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। বুঝতে পারছো? তো এইটা অনেক সময় তোমাকে বলে দিবে না, মানে চাইও না, এটাই মানে আমাদের এসএসসি লেভেল এটা চাই না। তো আমরা এটাই মাথায় রাখবো যে স্প্রিং সংকোচনে বা প্রসারণে আমরা যে বলটা দিই সেই বল কর্তৃক যে কৃত কাজ ডাব্লু সেটার পরিমাণটা হচ্ছে কি হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার। বুঝতে পারছো কথা? তুমি কিন্তু এখানে দুইটা সূত্র পাইলা, দুইটা সূত্র। একটা সূত্র হচ্ছে কি, একটা সূত্র হচ্ছে স্প্রিং বল মানে যে তুমি যে বলটা প্রয়োগ করে স্প্রিংটাকে প্রসারিত করছো সেই বলটা সূত্র হচ্ছে এফ ইকুয়ালস টু কে এক্স অথবা কে সমান সমান এফ ডিভাইড বাই এক্স, আর স্প্রিং এর প্রত্যয়নী বল সেই এফ এস সমান সমান কি ছিল মাইনাস কে এক্স। এই সূত্রগুলো তুমি কিন্তু পাইছো এখান থেকে, এগুলো মাথায় রেখো, মেইন এটা মনে রাখলে হবে, এটা থেকে তো আমরা বাকিগুলো নিয়ে আসতে পারবো। ক্লিয়ার কথা? ক্লিয়ার? ওকে, এবার আসো, এটা তো একটা কথা গেল যে স্প্রিং সংকোচন বা প্রসারণে কৃত কাজ। এখন অনেক সময় আরেকটা জিনিস তোমাকে বের করতে বলবে, সেটা হচ্ছে স্প্রিং এর বিভব শক্তি। স্প্রিং এর বিভব শক্তি, স্প্রিং এর বিভব শক্তি। তো এটা আসলে কিছু না, আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে তুমি এই জিনিসটা বুঝে যাবা। আচ্ছা বলো তো বিভব শক্তি মানে কি? বিভব শক্তি মানে ছিল যে তুমি একটা বস্তুকে যারা একটা নির্দিষ্ট জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাবা, তো নিয়ে যাওয়ার ক্ষেত্রে ওই বস্তুটাকে ওই উচ্চতায় বা ওই জায়গায় নিয়ে যাইতে তুমি যতটুকু কাজ করবা ওই কাজটাই ওই বস্তুর মধ্যে বিভব শক্তি বা স্থিতি শক্তি হিসেবে জমা হবে। তার মানে ওই বস্তুর যে বিভব শক্তি, সেই বিভব শক্তিটা মানে কি, তুমি বস্তুটাকে একটা নির্দিষ্ট উচ্চতায় উঠাইতে যতটুকু কাজ করছো, তুমি যেই কাজটা করছো ওই কাজটাই ওর মধ্যে বিভব শক্তি হিসেবে কি হবে জমা হবে। তাহলে স্প্রিং এর বিভব শক্তি, তাহলে এটা কি হবে, আমি বল প্রয়োগ করে প্রসারিত করলাম, এখানে আমার যতটুকু কাজ করতে হয়েছে ওই কাজের পরিমাণটাই না। বুঝো কথা, বিষয়টা বুঝো, যে ধরো এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে তুমি এই উচ্চতায় নিয়ে যাবে, তাহলে ওর মধ্যে কি হবে একটা বিভব শক্তি জমা হবে। তাহলে সেই বিভব শক্তির পরিমাণটা আমরা কি জানি, ওই বিভব শক্তির পরিমাণটা হচ্ছে যে আমি যে ওরে এখান থেকে উঠাই এখানে নিয়ে গেলাম, যতটুকু কাজ আমার হয়েছে ওই কাজটাই ওর মধ্যে বিভব শক্তি হিসেবে কি হবে জমা হবে। তাহলে তুমি যে কাজটা করো ওইটাই ওই বস্তুর উপর বিভব শক্তি হিসেবে জমা হয়। তাহলে আমি যদি বলি স্প্রিং এর বিভব শক্তি কত,
তাহলে স্প্রিং আমি প্রসারিত করলাম, তাহলে প্রসারিত করতে আমি একটা কাজ করছি না, ওই কাজটাই হচ্ছে কি স্প্রিং এর বিভব শক্তি। তাহলে বলো আমার কৃত কাজের পরিমাণ কত, হাফ কে এক্স স্কোয়ার ছিল, তাহলে স্প্রিং এর বিভব শক্তির পরিমাণও কত হবে, হাফ কে এক্স স্কোয়ার। বুঝতে পারছো কথা? তাহলে স্প্রিং এর যে কৃত কাজ ওটার পরিমাণও কত হবে, হাফ কে এক্স স্কোয়ারই। একদম সহজভাবে মাথায় রাখবা যে স্প্রিং এর কৃত কাজ অথবা স্প্রিং এর বিভব শক্তি অথবা সঞ্চিত শক্তি, বিভব শক্তি আর সঞ্চিত শক্তি তো সেম, এই দুইটার পরিমাণই হচ্ছে কত, হাফ কে এক্স স্কোয়ার। বুঝতে পারছি কথা? বুঝতে পারছি? এই জিনিসটা ভালো মতো মাথায় রাখবা। ওকে, এখন আমরা এখান থেকে দুইটা কন্ডিশন পড়বো, দুইটা কন্ডিশন। কন্ডিশন নাম্বার হচ্ছে 1, কন্ডিশন নাম্বার হচ্ছে 1, স্প্রিং এর সাহায্যে, স্প্রিং এর সাহায্যে বস্তুকে গতিশীল করা, গতিশীল করা, ও সরি গতিশীল কত লিখছি কেন, গতিশীল করা হবে, গতিশীল করা। ওকে, এটা হচ্ছে আমাদের কন্ডিশন। হ্যাঁ, এই কন্ডিশনটা মানে কি, যে তোমার কাছে একটা বস্তু থাকবে, ওই বস্তুকে তুমি স্প্রিং এর সাহায্যে কি করতে চাচ্ছ, গতিশীল করতে চাচ্ছ। আমি বিষয়টা একটু ভালো মতো এক্সপ্লেন করি। যদি স্প্রিং নাই, লেটস সে এটা হচ্ছে স্প্রিং, বুঝো কথা, এটা হচ্ছে একটা স্প্রিং। এখন এটা হচ্ছে ধর একটা বস্তু, এটা হচ্ছে একটা বস্তু। এখন তুমি বস্তু দিয়ে এই স্প্রিংটাকে এরকম ভাবে প্রেসারাইজ করছো, বল দিছো, ধরো বল দিছো, তাহলে কি হবে, এই স্প্রিংটা এরকম ভাবে সংকুচিত হবে। এই যে বল দিয়ে তুমি দিছো, বল যখন দিছো তখন এই যে সংকুচিত হইলো। এখন ধরো ওই বলটা তুমি অপসারণ করে ফেলছো, তাহলে স্প্রিংটা কি করবে, আগের জায়গায় যাবে না, ও তো আগের জায়গায় যাবে। ও যখন আগের জায়গায় যাবে তখন এই দেখো প্রসারিত হলে এই বস্তুটাকে এরকম একটা ধাক্কা দিবে না, এই যেরকম ভাবে এরকম সংকুচিত অবস্থায় আছে, ধাক্কা দিয়ে এই যে আগের জায়গায় চলে গেল, আর দেখো এই বস্তুটা গতিশীল হয়ে গেল। বুঝতে পারছি কথা? এটা হচ্ছে আমাদের কন্ডিশন। বুঝতে পারছো কথা? এটা হচ্ছে আমাদের কন্ডিশন। এই জিনিসগুলো আমরা কোথায় দেখি, যে বন্দুক খেলনা যে পিস্তল গুলো থাকে না, ওই পিস্তল গুলোতে এই জিনিসগুলো ব্যবহার করা হয়, যে স্প্রিংটা এরকম লোড করার সময় সংকুচিত হয়, যখন তুমি ট্রিগারটা চেপে দাও তখন ও মানে ওই মানে যখন এরকম লোড করি আমরা, তাহলে এরকম লোড করলে স্প্রিংটা কি হয়, এরকম সংকুচিত হয়, কোন একটা হুকের সাহায্যটা কি আটকানো থাকে। যখন ট্রিগার চাপো হুকটা নেমে যায়, স্প্রিং তখন কি করে, বুলেটটাকে একটা ধাক্কা দেয়, তখন স্প্রিং আগের জায়গায় চলে যায়, বুলেটটা তখন কি হয়ে যায়, গতিশীল হয়ে যায়। বুঝতে পারছো কথা? তাহলে এটাই হচ্ছে আমাদের কন্ডিশন, এটা হচ্ছে আমাদের কন্ডিশন। তাহলে আমি একটা একটু ভালো মতো একটু বুঝাই, যে ধরো এটা স্প্রিং, এটা এরকম একটা নর্মাল অবস্থায় আছে, আর এখানে আমার এম ভরের একটা বস্তু আছে, লেটস সে এম ভরের একটা বস্তু। এখন তুমি কি করছো, কোন একটা ফোর্স দিয়ে এই বস্তুটাকে স্প্রিং এর সাথে এরকম ভাবে বেঁধে এরকম ভাবে ধাক্কা দিছো, তখন কি হবে, তখন এই স্প্রিংটা এরকম সংকুচিত হয়ে যাবে, যেরকম সংকুচিত হয়েছে, যে তুমি এম ভরের বস্তুটাকে এরকম ভাবে একটা ফোর্স দিয়ে আটকায় রাখছো, এরকম সংকুচিত হবে। তাহলে স্প্রিং সংকুচিত হওয়া মানে কি, ওর মধ্যে শক্তি জমে আছে। আমি দেখলাম সেই শক্তির পরিমাণটা হচ্ছে কত, আমরা দেখলাম হাফ কে এক্স স্কোয়ার পরিমাণ শক্তি। যখন স্প্রিং সংকুচিত হয় তার মধ্যে শক্তি কত, হাফ কে এক্স স্কোয়ার। আর ওর পরিমাণটা তুমি কিভাবে বের করবা, ওই এক্স এর মানের উপর বেস করে। স্প্রিং ধ্রুবক তোমার জানা থাকবে, যত বেশি এক্স হবে তত বেশি শক্তি তার মধ্যে জমা হবে। এখন তুমি এই বলটাকে এই পাশ থেকে সরাই দিছো, তো যখন সরাই দিবা তখন স্প্রিংটা কি করবে, এরকম আবার আগের জায়গায় চলে যাবে, তখন এর একটু ধাক্কা দিবে। ধাক্কা দিলে দেখো এই যে স্প্রিং কি করলো ভাইয়া, এই যে আগের জায়গায় ধরো চলে আসলো, তাহলে ওরা ধাক্কা দিছে। ধাক্কা দেওয়া মানে কি, এই যে এম ভরের যে বস্তুটা, এই বস্তুটা আমার কি হয়ে গেল বলো, গতিশীল হয়ে গেল না। এই যে সংকুচিত করছি, ধাক্কা দিছে, তাহলে এ গতিশীল হয়ে গেছে। আর গতিশীল বস্তুর মধ্যে কতটুকু শক্তি থাকে, গতি শক্তি, তার পরিমাণটা আমরা কত জানি বলতো, হাফ এম ভি স্কোয়ার। তার পরিমাণটা আমরা জানি না, যে গতিশীল বস্তুর মধ্যে যে শক্তি জমা হয় তার পরিমাণটা হচ্ছে কত, হাফ এম ভি স্কোয়ার। এখন দেখো স্প্রিং আগের জায়গায় চলে আসছে, তার মানে সাম্য অবস্থায়, তার মানে তার মধ্যে কোনো এক্স নাই। তাহলে এক্স যদি না থাকে তাহলে তার মধ্যে আর কি নাই, কোনো শক্তিও নাই। বুঝতে পারছো কথা? তার মধ্যে কোনো শক্তি নাই, শক্তি চলে গেছে কার মধ্যে, এই বস্তুটার মধ্যে। তাহলে দেখো আমরা তো জানি শক্তির সৃষ্টি বা ধ্বংস নাই, শক্তি জাস্ট খালি এক জায়গা থেকে আরেক জায়গায় রূপান্তর হয়, একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে কি হয়, রূপান্তর হয়, তাই না? তাহলে দেখো স্প্রিং এ শক্তি ছিল এই অংশে, এখন এখানে স্প্রিং এর মধ্যে শক্তি নাই, শক্তি আছে কার মধ্যে, বস্তুর মধ্যে। তাহলে বস্তু এই শক্তিটা পাইছে কার কাছ থেকে, অবশ্যই স্প্রিং এর কাছ থেকে। তার মানে এই যে হাফ কে এক্স স্কোয়ারটা ছিল, এই হাফ কে এক্স স্কোয়ারটাই কি হয়ে গেছে, এই হাফ এম ভি স্কোয়ারে কনভার্ট হয়ে গেছে। তার মানে এখানে আমার যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটা কি, হাফ কে এক্স স্কোয়ার ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। এটাই হচ্ছে আমার সূত্র। বুঝতে পারছো কথা? তার মানে যখন তুমি
একটা স্প্রিং এর সাহায্যে একটা বস্তুকে গতিশীল করবা, তখন তারা এই কন্ডিশনটা মেনে চলবে যে স্প্রিং সংকুচিত হয়ে তার মধ্যে যতটুকু শক্তি জেনারেট করছে ওই সমস্ত শক্তি কি করবে, সে ওই বস্তুটাকে দিয়ে দিবে, অর্থাৎ হাফ কে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত হবে, হাফ এম ভি স্কোয়ার। বুঝতে পারছি ভাইয়া কথা? বুঝতে পারছি? হ্যাঁ, এবার আসো কন্ডিশন 2। এটা আমি আর ম্যাথমেটিক্যাল দেখাবো, এটা জাস্ট করে তোমরা নিজের একটু বুঝে যাবা। যে কন্ডিশন 2 সেটা হচ্ছে স্প্রিং এর সাহায্যে বস্তুকে উচ্চতায় উঠানো। ওকে, মানে আগে কি ছিল, এরকম ভাবে তুমি গতিশীল করছো, এখন স্প্রিং এর সাথে একটা বস্তুকে তুমি এরকম একটা উচ্চতায় উঠাবা। তাহলে বলো গতিশীল হলে কোন শক্তি হয়, গতি শক্তি, মানে হাফ এম ভি স্কোয়ার। যদি উচ্চতায় উঠাও তাহলে সেই ক্ষেত্রে কি হবে, বিভব শক্তি কাজ করবে। তার মানে এখানে জাস্ট সিম্পল হবে কি, হাফ কে এক্স স্কোয়ার ইকুয়ালস হচ্ছে কত, এম জি এইচ। এই হচ্ছে কন্ডিশন। মানে এটার রিভার্স প্রক্রিয়া। ধরো এই জিনিসটাকে তুমি এরকম ভাবে উল্টায় দাও, তখন যেরকম ভাবে ধরো এরকম ভাবে স্প্রিংটা সংকুচিত, যেরকম ভাবে ফোর্স দিয়ে সংকুচিত করলা, ফোর্সটাকে তুমি সরাই দিলা, তখন স্প্রিং আগের জায়গায় যাইতে যাবে না, এরকম ধাক্কা দিয়ে একটা উচ্চতায় উঠাবে। তাহলে উচ্চতায় উঠলে শক্তি কতটুকু থাকে, বিভব শক্তি mgh। তাহলে হাফ কে এক্স স্কয়ার ইকুয়ালস টু কত হবে, mgh। বুঝতে পারছি কথা? বুঝতে পারছি? এন্ড দেখো অনেক কিছু তো দেখলাম, এখন আমি একটু সহজ করি, সবগুলো এক জায়গায় একটু লিখে দিই সূত্রগুলা, যাতে এক জায়গায় থাকে, তুমি পরীক্ষার আগে রাতে এক জায়গা থেকে দেখে ম্যাথ সমাধান করতে পারো সূত্রগুলো ভালো মতো বুঝে গিয়ে। ঠিক আছে, আমি একটু এক জায়গায় লিখে দিই। হ্যাঁ, স্প্রিং এর সকল সূত্র, স্প্রিং এর সকল সূত্র একটু আমরা এক জায়গায় লিখি এইগুলা। তাহলে খেয়াল করো, প্রথমে আমরা কি পেয়েছি বলো তো, প্রথমে পেয়েছি আমরা বল এফ সমান কত, কে ইন্টু এক্স। আর যদি প্রত্যয়নী বল হয় তাহলে এফ সমান মাইনাস কে এক্স। ওটা আমাদের চাই না, কখন আমরা এটা দিব না, দরকার নয় এটা। 2 নম্বর হচ্ছে কি, স্প্রিং ধ্রুবক কে, এটা সমান হচ্ছে এফ ডিভাইডেড বাই হচ্ছে কত, এক্স। এরপরে 3 নম্বর যেটা শিখলাম, যে স্প্রিং প্রসারণে সংকোচনে কৃত কাজ অথবা স্থিতি শক্তি অথবা বিভব শক্তি ডাব্লু, এটা সমান হচ্ছে কত, হাফ কে এক্স স্কোয়ার। এটা হচ্ছে সূত্র 3 নম্বর। 4 নম্বর আমরা কি পাইছি, একটা কন্ডিশন পাইছি, সেটা হচ্ছে স্প্রিং দিয়ে বস্তু গতিশীল করলে হাফ কে এক্স স্কোয়ার ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কন্ডিশন। তুমি মনে মনে ভাবতে পারো ভাইয়া হাফ কেটে দেন, দরকার নাই, এটা এইভাবে রাখো। 5 নম্বর কি পাইলাম, স্প্রিং দিয়ে বস্তু উচ্চতায় উঠানো, সেটার শর্ত কি পাইছি আমরা, হাফ কে এক্স স্কোয়ার ইকুয়ালস টু mgh। ওকে, mgh। এই হচ্ছে আমাদের সূত্র, এই হচ্ছে আমরা 5টা সূত্র একটু মাথায় রাখবো। এই দুইটা যদি একটা সূত্র, মানে 4টা, মেইনলি 4টা সূত্র, খুবই সহজ। আমার সাথে বলো সবাই, আমার সাথে বলো, f equals to kx, f equals to kx, k equals to f divided by x, k equals to f divided by x। স্প্রিং প্রসারণে কৃত কাজ, সঞ্চিত শক্তি, বিভব শক্তি, যেটাই বলুন কেন, ডাব্লু সমান হাফ কে এক্স স্কোয়ার, ডাব্লু সমান হাফ কে এক্স স্কোয়ার। যদি বস্তুকে গতিশীল করা হয় তাহলে হাফ কে এক্স স্কোয়ার সমান হাফ এম ভি স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার সমান হাফ এম ভি স্কোয়ার। যদি বস্তুকে উচ্চতায় উঠানো হয় তাহলে হাফ কে এক্স স্কোয়ার সমান mgh, হাফ কে এক্স স্কোয়ার সমান কত, mgh। বুঝতে পারছি কথা? এটা মাথায় রাখবা। এখন একটা জিনিস একটু এখানে খুব ভালো মতো এই জিনিসটা মাথায় রাখবা ভাইয়া, এটা ভুলে যেও না কিন্তু কখনো, হ্যাঁ, নোট আকারে মনে রেখো। সেটা হচ্ছে সকল ক্ষেত্রে x ইকুয়ালস টু সাম্য অবস্থান হতে বৃদ্ধি বা হ্রাসপ্রাপ্ত দৈর্ঘ্য। মানে এই x, মানে যত জায়গায় তুমি x দেখতে পাচ্ছ, এই x কিন্তু অন্য জায়গার কোনো x হইলে হবে না।
ওই এই এখানকার যে এক্স আছে সে এক্স দ্বারা বুঝাইতেছে সাম্য অবস্থান থেকে কতটুকু বৃদ্ধি পাইছে অথবা সাম্য অবস্থান থেকে কতটুকু হ্রাস পাইছে, ওই মানটাই হচ্ছে আমাদের এখানকার সকল জায়গার এক্স এর ভ্যালু। বুঝতে পারছো কথা? সকল জায়গার এক্স এর ভ্যালু হচ্ছে এইটা। এখন আরেকটা জিনিস একটু মনে রাখবা, এটা একটা স্পেশাল কন্ডিশন, এটা স্পেশাল কন্ডিশন, এটা একটু মাথায় রাখবা যে ধরো এটা হচ্ছে একটা স্প্রিং, এটা হচ্ছে একটা স্প্রিং। এখন তুমি এই স্প্রিং এরকম ভাবে এম ভরের একটা বস্তুকে ঝুলাই দিছো, এই যেরকম ভাবে এম ভর, বাইরে থেকে তুমি কোনো ফোর্স টোর্স কোনো কিছু দাও না, একটা এম ভরের বস্তুকে ঝুলাই দিছো তুমি। তাহলে খেয়াল করো, এম ভরের বস্তুকে যদি ঝুলাই দিই তাহলে এই নিচের দিকে কি কাজ করতে, তার ওজন ডাব্লিউ সমান হচ্ছে কত, এমজি। মানে পৃথিবী ওরা কি করতেছে, তার কেন্দ্রের দিকে টানতেছে, এমজি পরিমাণ বলে টানতেছে। তাহলে এই বস্তুটাকে যতটুকু পরিমাণ বলে টান দিবে ওই স্প্রিংটা কি ওই পরিমাণ বলই অনুভব করবে না, কারণ স্প্রিং তোর সাথে অ্যাটাচমেন্ট আছে, লাগাই রাখছো তুমি স্প্রিং এর সাথে এটাকে। তাহলে তুমি দেখো, যদি আমি মার্কারের কথা চিন্তা করি, আমি যদি ধরো এটা খুব টাইট ভাবে লাগানো, ধরো তাহলে আমি যদি এইটাকে যেই পরিমাণ বলে টান দিব, আমি এই মাথায় ওই একই পরিমাণে বল অনুভব করব না। এদিক দিয়ে যত বলে টানা হবে এই পাশে আমি কি করবো, সেম পরিমাণ বলটাই কি করব, অনুভব করব। তাহলে এই বস্তুটা স্প্রিং এর সাথে লাগানো আছে, তাহলে ওরে যদি আমি এমজি পরিমাণ বলে নিচের দিকে টান দেই, তাহলে ও কি করবে, এই স্প্রিং এর উপর কি ওই সমপরিমাণ বলটা সে প্রয়োগ করবে। তার মানে মাথায় রাখো, যখন স্প্রিং আমরা কোন একটা বস্তু ঝুলাই দিব তখন এফ ইকুয়ালস টু কত হয়ে যাবে, এমজি। বুঝতে পারছো কথা? তাহলে স্প্রিং এ বস্তু ঝুলালে, স্প্রিং এ বস্তু ঝুলালে এফ ইকুয়ালস টু এমজি। এই হচ্ছে আমাদের মনে রাখতে হবে। এই যে সূত্রগুলা যা দিলাম এখানে, এইগুলাই হচ্ছে এখানকার মেন বিষয়। এইটুকু যদি কেউ মনে রাখতে পারো তাহলে সে সকল রকমের ম্যাথ সমাধান করতে পারবা। বুঝতে পারছো কথা? সকল রকমের ম্যাথ সে সমাধান করতে পারবে। এখন চলো আমরা একটু ম্যাথের দিকে যাই, এখান থেকে কি কি ম্যাথ হয়, ম্যাথগুলো কিভাবে সমাধান করতে হবে, আমরা একটু এই জায়গাটাতে যাই। ওকে, এই সবাই বুঝতে পারছো তো? হ্যাঁ, একটু চেষ্টা করছি সহজভাবে বোঝানোর জন্য। হ্যাঁ, আশা করি যে বুঝতে পারছো সবাই। ওকে, না বুঝতে পারলে আমাকে জানাও কমেন্ট সেকশনে, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো না। ওকে, চলো আমরা আমাদের প্রথম ম্যাথটা একটু সমাধান করি। এক নম্বরের সলিউশন কি বলছে দেখো, বলছে একটি স্প্রিং এ 100 নিউটন বল প্রয়োগ করলে 5 সেন্টিমিটার প্রসারিত হয়, কৃতকাজের পরিমাণ কত? 100 নিউটন বল প্রয়োগ করলে 5 সেন্টিমিটার প্রসারিত হয়, কৃতকাজের পরিমাণ কত? তাহলে আমরা কি বলতে পারি, এখানে গিভেন এর মধ্যে আমাদের কি আছে, গিভেন বল এফ ইকুয়ালস হচ্ছে কত, 100 নিউটন, আর প্রসারণ কি পাইছে, প্রসারিত না, তার মানে ডাইরেক্ট প্রসারণ বলা আছে। তাহলে প্রসারণ এক্স, এটা হচ্ছে কত, 5 সেন্টিমিটার, মাস্ট বি মিটারে কনভার্ট করতে, তাহলে 100 দ্বারা ভাগ করলে কত, 0.05 মিটার। আমাকে বলছে কৃতকাজের পরিমাণ কত বের করো। তাহলে কৃতকাজের সূত্র কি আমাদের, W সমান হাফ কে এক্স স্কোয়ার। তা আমার কাছে এক্স এর মান আছে, কিন্তু আমার কাছে কিসের মান নাই, কে এর মানটা নাই। তাহলে আমাকে কি করতে হবে, কে এর মানটা বের করতে হবে। এই দুটো ইনফরমেশন দেওয়া, এফ আর এক্স, তাহলে আমরা কি জানি W সমান কত, হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এক্স আছে আমার কাছে, কিন্তু আমার কাছে কে নাই, আমি সবার আগে কি করব, কে এর মানটা বের করব। আমরা এখানে কি বলতে পারি, যে তাহলে এখানে কে সমান এফ ডিভাইডেড বাই হচ্ছে কত, এক্স। তাহলে 100 ডিভাইড বাই 0.05, তাহলে এটা মানটা আমরা কত পাই, 100 ডিভাইড বাই 0.05, 100 ভাগ 0.05, তাহলে এটা মান আসতেছে ভাইয়া 2000। তাহলে 2000 নিউটন পার মিটার। এই তোমরা একটু ক্যালকুলেশন করো, হ্যাঁ, মাঝে মধ্যে আবার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ভুল হইতে পারে, মানে ইচ্ছা করে না অনিচ্ছা কিন্তু ভুল হইতে পারে, একটু তোমরা কারেকশন করে নিও, ঠিক আছে, যদি ভুল লিখি আমি কখনো নিজেদের মতো করে। তাহলে কে এর মানটা আমরা এখানে পাইছি। তাহলে এবার সূত্রে চলে যায়। তাহলে আমরা জানি যে কৃতকাজ W সমান হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এখানে কি হবে, হাফ কে এর মানটা তুমি কত পাইলা, 2000, আর এক্স এর মান হচ্ছে কত, 0.05, এটার উপরে হোল স্কোয়ার। এবার বসাই দাও। তাহলে হাফ 0.05, সরি হাফ 2000 ইন্টু হচ্ছে 0.05 স্কোয়ার। এটা মান আসতেছে ভাইয়া 2.5 জুল। ডাব্লু না, কিন্তু কাজের একক হচ্ছে কত, জুল। তাহলে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। বুঝতে পারছো কথা? এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এখন দেখো, তুমি যদি মনে করো ভাই আমি এই কে এর মানটা বের করতে চাই না, আমি কে এর মানটা বের না করে অ্যান্সার বের করতে চাই,
তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারো তুমি, কে ধরো বের করো, ধরো এতটুকু তুমি লিখছো, লেখার পর এইভাবে লিখতে পারো যে আমরা জানি ডাব্লিউ সমান সমান কত, হাফ কে এক্স স্কোয়ার। তাহলে আমরা কি জানি হাফ কে মানে কি বলতো, এফ ডিভাইডেড বাই এক্স। এখানে তুমি কে এর মানটা বসাই দিলা, ইন্টু হচ্ছে কত এক্স স্কোয়ার। তাহলে এখানকার একটা এক্স, এখানকার একটা এক্স কাটা, তাহলে কি থাকতেছে হাফ এফ এক্স। তাহলে হাফ এফ এর মান হচ্ছে কত 100, এক্স এর মান 0.05। তাহলে এখানে দেখো হাফ 100 0.05, দেখো এটা মানে 2.5 আসতেছে, 2.5 জুল। তোমার যেটা ভালো লাগে অ্যাজ ইউ উইশ। এটা করলে কে এর মানটা আলাদাভাবে বের করা লাগবে না, বাট এইভাবে করলে কে এর মানটা আলাদাভাবে বের করে নিতে হবে। দুইটাই তো রাইট, তোমার যেটা ভালো লাগে। ওকে, এটা দিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। চলো আমরা সেকেন্ড প্রশ্নটা দেখি। ওকে দেখো খুবই সুন্দর একটা কোশ্চেন। কি বলে দিছে দেখো, যে নর্মালি দেখো একটা স্প্রিং আছে, ওই দেখো যখন তুমি কোনো বল টল বা কোনো ভর টর কোনো কিছু ঝুলাও নাই, তাহলে এটা কি সাম্য অবস্থা। সাম্য অবস্থায় দৈর্ঘ্য হচ্ছে কত 10 মিটার। তো যখনই তুমি 20 কেজি ভর ঝুলাই দিছো তখনও দৈর্ঘ্য হয়ে গেছে কত 11.5 মিটার। তাহলে এটা হচ্ছে সাম্য অবস্থা, কোনো রকমের কোনো কিছু নেই, বল নাই, কোনো কিছু নেই। তাহলে এটা এমন অবস্থাটাকে আমরা কি বলি, সাম্য অবস্থা। তাহলে সাম্য অবস্থায় দৈর্ঘ্য 10, যখনই 20 কেজি ভর ঝুলাই দিছো তখনই হয়ে গেছে কত 11.5। তাহলে বাড়ছে, প্রসারিত হয়েছে কতটুকু 1.5। তাহলে এখানে কিসের মান দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে। তোমার এখানে এক্স এর ভ্যালু দেওয়া না ছিল 10, হয়েছে কত 11.5। তাহলে আমার এখানে কি আছে, এক্স এর ভ্যালু দেওয়া আছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, যে আগে গিভেন, সেকেন্ড কোশ্চেন আমাদের গিভেন এর মধ্যে কি আছে বলতো, যে প্রসারণ এক্স, এটা মান হচ্ছে 11.5 মাইনাস হচ্ছে কত 10, তার মানে 1.5 মিটার প্রসারণের ভ্যালু দেওয়া। ঠিক আছে, বুঝছো এটা প্রসারণের মান। ওকে, এরপরে ভর দেওয়া আছে, দেখো ভর এম এর মান কত বলছে 20 কেজি। বলো ভর দাও মানে কি, ইনডিরেক্টলি তোমাকে বল বলে দিছে না ওখানে। আমরা কি বলছি, কোন একটা স্প্রিং যদি তুমি ভর ঝুলাই দাও, তাহলে ওই স্প্রিং এ যে এফ এর মানটা সেটা কি হয়, তার ওজনের সমান হয়। তাহলে তোমাকে এখানে ভর বলে দিছে ঠিকই, তার মানে এই ভর থেকে তুমি কি বের করে ফেলতে পারবা, বলের মানটা বের করে ফেলতে পারবা। এখন তোমাকে প্রশ্নের মধ্যে বলছে কৃত কাজের পরিমাণ কত নির্ণয় করো, এটা তোমাকে বের করতে বলছে। তোমার কাছে দুইটা প্রসেস আছে, ওই যে তুমি কে বের করে ডাব্লিউ সমান হাফ কে এক্স স্কয়ার এটা করতে পারো, অথবা কে এর মানটা ডাইরেক্ট ওখানে অ্যাপ্লাই করে বসাইতে পারো। তো আমরা একবারেই করি। তাহলে আমরা কি জানি, আমরা জানি ডাব্লিউ সমান হচ্ছে কত হাফ কে এক্স স্কয়ার। তাহলে হাফ কে মানে হচ্ছে এফ ডিভাইড বাই এক্স ইন্টু হচ্ছে এক্স স্কয়ার। তাহলে হাফ ইন্টু এফ এক্স, একটা এক্স কাটা। তাহলে এখানে এফ মানে হচ্ছে কত এমজি, তাহলে এমজি ইন্টু হচ্ছে কত এক্স। তাহলে হাফ ইন্টু 20 ইন্টু 9.8 ইন্টু এক্স এর মান হচ্ছে কত 1.5। তাহলে এখান থেকে যে ভ্যালুটা পাবা তোমরা এত জুলই হবে অ্যান্সার, এটা করে ফেলো। বুঝতেছো, খুব ইজি, এটা খুব ইজি। ওকে, পরের কোশ্চেন, যেগুলো কিন্তু সব বোর্ড কোশ্চেন। হ্যাঁ, এই যেগুলা, এটা একটা বোর্ড কোশ্চেন, পুরোপুরি একটা বোর্ড কোশ্চেন। এটা কি বলছে দেখো তো, সেম আগের প্রশ্নটাই দেখো, 10 মিটার, এটার উপর কোনো বল নাই, কোনো ভর নাই, তাহলে এটা হচ্ছে কি আমাদের সাম্য অবস্থা। এরপরে এই স্প্রিংটাতে তুমি কি করছো, এম কেজি ভর ঝুলাই দিছো। স্প্রিং ধ্রুবক বলা আছে কত 500 নিউটন পার মিটার। তাহলে 500 নিউটন পার মিটার বলে দিছে। যখনই এই এম ভরটা ঝুলাইছো তখন স্প্রিং এর দৈর্ঘ্য হয়ে গেছে 11.5 মিটার। স্প্রিং এর দৈর্ঘ্য হয়ে গেছে কত 11.5 মিটার। তাহলে প্রসারণ হয়েছে কতটুকু, আগে ছিল 10, ভর ঝুলানোর পরে বা বল দেওয়ার পরে হয়েছে কত 11.5, তাহলে প্রসারিত হলো কতটুকু 1.5 মিটার। তাহলে এটা কিসের মান, তার এক্স এর মান। আর এখানে কে দিয়ে দিছে, এই কয়টা ইনফরমেশন আমার কাছে আছে। এখন আমাকে প্রথম প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে এম এর মান নির্ণয় করো, মানে আমি যে ভরটা ঝুলাইছি সেই ভরের মানটা আমাকে বের করতে বলছে। তাহলে আমি গ নম্বর প্রশ্নের জন্য আগে দেখি আমার কাছে কি কি আছে। আমার কাছে আছে প্রসারণ এক্স এর মান হচ্ছে কত 11.5 মাইনাস হচ্ছে কত 10 সমান সমান 1.5 মিটার, এটা দেওয়া আছে। এরপরে কি বলা আছে ভাইয়া, এরপরে আমার কাছে আছে স্প্রিং ধ্রুবক আছে। স্প্রিং ধ্রুবক হচ্ছে কত কে এর মানটা কত বলা 500 নিউটন পার মিটার, এটা বলা আছে। এখন আমাকে প্রশ্নের মধ্যে বলছে এম এর মান বের করো। আচ্ছা বলো তো এম আছে কার মধ্যে,
বলো এম আছে কার মধ্যে, এফ এর মধ্যে। ওই যে এফ ইকুয়ালস টু এম জি, এটা ছাড়া তো আর কোনো অপশন নেই আমাদের কাছে। তাহলে এফ ইকুয়ালস টু হচ্ছে কত, এম জি। তাহলে এম আছে এফ এর মধ্যে। এখন বলো এফ আছে কার মধ্যে, এফ আছে কে এর মধ্যে, কারণ কে ইকুয়ালস টু এফ ডিভাইড বাই হচ্ছে কত, এক্স। তাই আমি ওই সূত্রে চলে যাই। তাহলে আমরা কি জানি, আমরা জানি কে সমান সমান হচ্ছে কত, এফ ডিভাইডেড বাই হচ্ছে এক্স। তাহলে কে এফ মানে হচ্ছে কত, এম জি ডিভাইড বাই হচ্ছে এক্স। এখন দেখো আমি সবকিছুর ভ্যালু জানি, তাহলে এখান থেকে আমি এম এর মানটা বের করব। তাহলে কি কে এক্স এটা সমান সমান হচ্ছে কত, এম জি বা এম সমান সমান হচ্ছে কত, কে এক্স ডিভাইড বাই হচ্ছে কত, জি। তাহলে 500 ইন্টু 1.5 ডিভাইড বাই 9.8, এন্ড মান বসে দেবো এখানে। তাহলে 500 ইন্টু 1.5 ডিভাইড বাই 9.8, এটা মান আসছে কত, 76.53 কেজি। এটাই হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো কথা? তার মানে যে ভরটা আমরা এখানে ঝুলাই দিছি সেই ভরের মানটা হচ্ছে 73.53 কেজি। ক্লিয়ার কথা? বুঝতে পারছো কথা? হ্যাঁ, বুঝতে পারছো। ওকে, এবার দেখো বলছে উল্লেখিত স্প্রিং এ পূর্বের তুলনায় দ্বিগুণ ভর ঝুলিয়ে দিলে কৃতকাজের কিরূপ পরিবর্তন ঘটবে তার গাণিতিক ব্যাখ্যা দাও। মানে বুঝাইছে যে দেখো এম মানে কত, 76.53, এই ভরটা যখন আছে তখন একটা কাজ হইছে, কাজ হইছে না, অবশ্যই কাজ হইছে। এরপরে বলছে তুমি ওখানে দ্বিগুণ ভর ঝুলাবা। দ্বিগুণ ভর যদি আমরা ঝুলাই, মানে ঝুলাই যদি সেখানে যদি ঝুলাই, তাহলে কি হবে, ওর যে প্রসারণটাকে আগের মতো হবে। এখন হয়েছে কতটুকু বলো, 1.5। তাহলে প্রসারণ যদি দ্বিগুণ ভর আমি ঝুলাই ওখানে, তাহলে ওই প্রসারণটা কি হবে, আরো বাড়বে। তাহলে প্রসারণ যদি বেশি হয়, এক্স এর মানটা যদি বেশি হয়, তাহলে আমার কি ডাব্লুর মানটাও কি হবে, বেশি হবে। বুঝতে পারছি কথা? তার মানে আমরা প্রথম ক্ষেত্রে একটা কাজ পাবো, আবার দ্বিগুণ ভর ঝুলানোর পর আমরা কি পাবো, আরেকটা কাজ পাবো। তাহলে আমাকে বলছে এই দুইটা কাজের কিরূপ পরিবর্তন, মানে কতটুকু বেশি হবে বা কতটুকু কম হবে, এইটা আমাকে বের করে দিতে বলছে। বুঝতে পারছো কথা? তাহলে এখানে বলো কেস কয়টা, কেস হচ্ছে দুইটা। এটা হচ্ছে যখন আমার এই ভরটা ঝুলানো আছে তখন কৃত কাজ, আর আমি যখন ভরটাকে দ্বিগুণ করে ফেলবো তখনকার কৃত কাজ। তারপরে ওই দুইটা কাজের পরিবর্তন বের করে দিতে বলছে। বুঝতে পারছি কথা? একটা কথা নোট সবাই লিখে রাখো, এই যে ম্যাথটা যে লিখছো না, এর নিচে এরকম ভাবে একটা স্টার মার্ক দিয়ে লিখো যে কোন একটা স্প্রিংকে না কাটলে অথবা ওই স্প্রিং এর সাথে অন্য কোন স্প্রিংকে জোড়া না দিলে স্প্রিং ধ্রুবক কখনো পরিবর্তন হয় না। বুঝতে পারছো কথা? মানে ধর একটা স্প্রিং আছে, তুমি স্প্রিংটাকে কাটবা না, অথবা ওই স্প্রিং এর সাথে আরেকটা স্প্রিংকে জোড়া দিবা না, তাহলে ওই যে স্প্রিংটা থাকবে ওই স্প্রিং ধ্রুবকের মানটা কি হবে না, চেঞ্জ হবে না। বুঝতে পারছো কথা? বুঝতে পারছো? চলো এখন আমরা যাই আমাদের ঘ নম্বর প্রশ্নটা সমাধানে। ঘ নম্বর প্রশ্নটা আমরা সমাধান করি। আমরা কি বললাম, আমাদের দুইটা কেস। তাহলে আমরা একটু প্রথম কেস নিয়ে চিন্তা করি। প্রথম কেসের সবকিছু আমাদের কাছে আছে। তাহলে প্রথম ক্ষেত্রে এটা হচ্ছে ঘ নম্বর। হ্যাঁ, তাহলে বলো প্রথম ক্ষেত্রে আমাদের যে প্রসারণ, ভাইয়া আমাদের যে প্রসারণ এক্স, এটার মান কত বলা, এটার মান হচ্ছে 1.5 মিটার। এটা আমরা গ থেকে পাইছি। গ হতে আমার কি আছে, স্প্রিং ধ্রুবক আছে, স্প্রিং ধ্রুবক কে, এর মান হচ্ছে কত, 500 নিউটন পার মিটার। বলো কৃতকাজের সূত্র কি, হাফ কে এক্স স্কোয়ার। তাহলে আমার কে লাগবে, এক্স লাগবে। তাহলে প্রথম ক্ষেত্রের জন্য আমার কাছে কেও আছে, প্রথম ক্ষেত্রের জন্য আমার কাছে কি আছে, এক্সও আছে। আমরা কি বলতে পারি, সুতরাং কৃতকাজ ডাব্লু সমান সমান হাফ কে এক্স স্কোয়ার। তাহলে হাফ কে এর জায়গায় হচ্ছে কত বলতো, 500, এক্স এর জায়গায় 1.5, এটার উপরে হোল স্কোয়ার। তাহলে দেখি কত আসে এটার ভ্যালু। তাহলে হাফ 500 1.5 এটার উপরে স্কোয়ার। তাহলে মানটা আসছে ভাইয়া 562.5, 562.5 জুল। তাহলে দেখো প্রথম ক্ষেত্রের কাজ আমি পেয়ে গেছি। এবার আমাকে বলছে ভর তুমি দ্বিগুণ করো, তার মানে আবার দ্বিতীয় ক্ষেত্রে আমার কাজ। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বলো ওই একই স্প্রিং না আমার, তাহলে কি হবে না, স্প্রিং ধ্রুবক আমার চেঞ্জ হবে না। তাহলে দ্বিতীয় ক্ষেত্রেও আমার যে স্প্রিং ধ্রুবকটা আছে, স্প্রিং ধ্রুবক কে, এই কে এর মানটা সেম, সেই ভ্যালুটা হচ্ছে কত, 500 নিউটন পার মিটার।
কিন্তু আমার কাছে এখন দ্বিতীয় ক্ষেত্রের এক্সটা নাই। কারণ তুমি ভর যখন দ্বিগুণ করে ফেলছো, তার মানে কি প্রসারণটা বেশি হবে, এন্ড কতটুকু হবে সেই ভ্যালুটা তো আমার কাছে নাই। আছে কি বলো? ওই ভ্যালুটা কিন্তু আমার কাছে নাই। তাহলে এখন আমাদের ওই এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এখানে ভর বলছে, এখন ভর, এখানকার যে ভর সেই ভরটা হচ্ছে দ্বিগুণ। তাহলে 2 আর আগের ভর ছিল কত? 76.53। এই যে 76.53 এটা দ্বিগুণ করে দিছি, এটা হচ্ছে কত? এত কেজি। তাহলে ভর আছে, এখন আমার কি লাগবে? এক্স লাগবে। এক্স লাগবে না? এখন দেখো এম এর সাহায্যে এক্স বের করা যাবে কিভাবে? এম আছে এফ এর মধ্যে, এফ আছে কার মধ্যে? কে এর মধ্যে। তাহলে আমরা সূত্র কি জানি ভাইয়া? আমরা জানি কে সমান সমান এফ ডিভাইডেড বাই হচ্ছে কত? এক্স। আগে অলরেডি একটা এক্স আমাদের কাছে এক্সিস্ট করতেছে, তাহলে এটাকে আমরা এক্স প্রাইম দিলাম। তাহলে এক্স প্রাইম এটা সমান সমান কত হবে বলতো? এফ ডিভাইডেড বাই হচ্ছে কত? কে। তাহলে এফ এর মান কত? এফ হচ্ছে এমজি, যেহেতু ভর ঝুলাই দিছি আমরা, তাহলে এমজি ডিভাইড বাই হচ্ছে কত? কে। তাহলে এম এর মান এখন আমার কত? 2 ইন্টু 76.53 ইন্টু 9.8 ডিভাইড বাই কে এর মান হচ্ছে কত আমার? 500। তাহলে এবার এটাকে দেখি কত আসে। 2 ইন্টু 76.53 ইন্টু 9.8 ডিভাইড বাই 500, 2.999 মানে 3 আসবে, 3 মিটার। বুঝতে পারছো কথা? এই হচ্ছে, তার মানে তুমি যদি ভর যদি দ্বিগুণ করো, তাহলে তোমার যে প্রসারণ, সেই প্রসারণটা দেখো 3, মানে আগে ছিল 1.5, এখন হচ্ছে 3। এটা কিন্তু হওয়ারই কথা ছিল, এটা কিন্তু হওয়ারই কথা। কিভাবে বলো তো? আচ্ছা বলো তো, আমার সূত্র কি? এফ ইজ প্রপোর্শনাল টু হচ্ছে কত? এক্স, তাই না? এই এফ মানে কি বলতো? এমজি। তাহলে এমজি ইজ প্রপোর্শনাল টু হচ্ছে কত? এক্স। এই কেসের জন্য এফ এর মানটা হচ্ছে এমজি। বুঝতে পারছো কথা? তাহলে এখন দেখো এই জি এর মানটা তো 9.8, এটা তো ফিক্সড 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই এক্স এর যে চেঞ্জটা সেটা কার সাপেক্ষে হবে? এম এর সাপেক্ষে হবে। তাহলে তুমি যদি এম এর মানটাকে দ্বিগুণ করো, তাহলে এক্স এর মানটাও কত হবে? দ্বিগুণই হবে। তাহলে এম এর মান ছিল কত আমার? 1.5, তাহলে দ্বিগুণ হয়েছে, তাহলে এক্স এর মান কত হবে? এটার দ্বিগুণ হবে। সরি, এম এর মান ছিল কত আমার? 76.53, তাহলে এটাকে তুমি দ্বিগুণ করছো। তাহলে এটাকে তুমি যদি দ্বিগুণ করো, তাহলে এক্স এর মানটাও কি হবে? দ্বিগুণ হবে। তাহলে এক্স এর মান আমার ছিল কত আগে? 1.5, তাহলে দ্বিগুণ হয়ে কত হবে? 3 হবে। ওই যে 3 হয়েছে। বুঝতে পারছো কথা? বুঝতে পারছো? তাহলে দেখো এখন আমার আমার কাজ বের করার সূত্র কি? হাফ কে এক্স স্কয়ার। তাহলে আমি দেখো এই যে কে এর মানটাও পাইলাম, আমার দ্বিতীয় ক্ষেত্রে এক্স এর মানটাও আমি পেয়ে গেছি। তাহলে এখন আমি আমার সূত্রে চলে যাব। সুতরাং কৃতকাজ, যেহেতু প্রথম ক্ষেত্রে ডাব্লু দিছে, এটাকে ডাব্লু প্রাইম দিলাম। ডাব্লু প্রাইম সমান সমান হাফ কে এক্স প্রাইম হোল স্কয়ার। তাহলে হাফ কে এর মানটা হচ্ছে কত? 500 ইন্টু 3 এটার উপরে হোল স্কয়ার। এবার দেখো কত আসে এটার ভ্যালু। তাহলে হাফ 500 ইন্টু হচ্ছে কত? 3 এর উপর স্কয়ার। তাহলে এটা মান হচ্ছে ভাইয়া 2250। তাহলে 2250 জুল। বুঝতে পারছো কথা? তাহলে যে প্রথম ক্ষেত্রের কাজ আমার কত? 562.5। দ্বিতীয় ক্ষেত্রের কাজ হচ্ছে কত? 2250। বলছে পরিবর্তন বের করতে। পরিবর্তন মানে কি? বিয়োগফল। তাহলে আমরা লিখি সুতরাং কৃতকাজের পরিবর্তন, কাজের পরিবর্তন। তাই এটা কত? 2250 মাইনাস 562 হচ্ছে কত? 5। এখান থেকে যা আসবে সামথিং অত জুলি হচ্ছে এখানকার অ্যান্সার। বুঝতে পারছো কথা? এই হচ্ছে বিষয়, কিছু না। দুইটা ক্ষেত্রে কাজের পরিবর্তন বের করতে বলছে, তার মানে ক্ষেত্র হচ্ছে দুইটা, প্রথম ক্ষেত্র আর দ্বিতীয় ক্ষেত্র। প্রথম ক্ষেত্র কি? যে নরমাল যে ভরটা ঝুলাই ছিল ওই ভরের ক্ষেত্রে কৃতকাজ বের করতে হবে। তাহলে ওই প্রথম ক্ষেত্রে আমার এক্সও আছে, ওই প্রথম ক্ষেত্রে আমার কেও আছে। আমি কৃতকাজ প্রথম ক্ষেত্রে বের করে ফেলছি। এখন ভর যখন আমি দ্বিগুণ করছি, তখন কে আমার কাছে ঠিকই আছে, কারণ স্প্রিং আমার সেম ছিল, কিন্তু আমার কাছে এক্স নাই। আমি কি করছি? আমার কে এর সূত্র থেকে নতুন যে এক্সটা, সেই এক্স এর মানটা আমি কি করছি? বের করছি। এরপর আমার কে আছে, এক্স আছে, আমি কাজ বের করলাম, এরপরে দুইটা কাজকে বিয়োগ করে দিছি। এটাই হচ্ছে আমার কৃতকাজের পরিবর্তন। বুঝছো কথা? বুঝছো? হ্যাঁ, ওকে ফাইন। বুঝো যদি, তাহলে পরের প্রশ্নে যাই। ওকে, দেখো এই প্রশ্ন একটু ভালো মতো দেখো কি বলছে। উদ্দীপক অনেক বড়, উদ্দীপক বড় হলেও খুবই বাচ্চাদের টাইপের একটা ম্যাথ। হ্যাঁ, খুবই ইজি। একটু পড়ো তোমরা, ততক্ষণে বোর্ডটাকে একটু পরিষ্কার করি। দেখো কি বলছে। বলছে
শামীম 10 কেজি ভরের একটি বস্তুকে 20 মিটার উচ্চতায় নিক্ষেপ করার জন্য একটি স্প্রিং সংগ্রহ করেছে। স্প্রিংটির উপর 800 জুল কাজ করায় তা 8 সেন্টিমিটার সংকুচিত হলো। 800 জুল কাজ করছে, 8 সেন্টিমিটার সংকুচিত হয়েছে, কিন্তু স্প্রিংটি বস্তুটিকে ওই উচ্চতায় নিতে পারলো না। মানে এইটুকু পর্যন্ত আমরা যা বুঝলাম সেটা হচ্ছে শামীম 10 কেজি ভরের একটা বস্তুকে স্প্রিং দিয়ে 20 মিটার উচ্চতায় উঠাইতে চাইছে, বুঝতে পারছো? যার কারণে স্প্রিং এর মধ্যে সে 800 জুল কাজ করাইছে 8 সেন্টিমিটার সংকুচিত করে, বুঝছো? মানে বিষয়টা কেমন হয়েছে যে আমি বলি, কারণ এটা হচ্ছে স্প্রিং আর ওইটা হচ্ছে বস্তুটা। তো যখন তুমি এরকম ভাবে যখন ফোর্স দিছো স্প্রিংটা এরকম 8 সেন্টিমিটার কি যে সংকুচিত হয়েছে, তাহলে এখানে কাজ হয়েছে, সেই কাজের পরিমাণটা হচ্ছে কত? 800 জুল। তার মানে স্প্রিং এর উপর এখন শক্তি জমে আছে কতটুকু? 800 জুল। এখন এই বস্তুটাকে তুমি 20 মিটার উচ্চতায় উঠাইতে চাচ্ছ, তাহলে স্প্রিং কি করবে? ধাক্কা দিবে, এই যে ধাক্কা দিছে, কিন্তু 20 মিটার উচ্চতায় সে উঠাইতে পারে নাই। তার মানে কি ওই 800 জুল শক্তি যে আমি কাজ করে জমা করছি স্প্রিং এর মধ্যে, এই শক্তিটা ওই বস্তুটাকে 20 মিটার উচ্চতায় ওঠানোর জন্য এনাফ না। এরপরে কি বলছে? কিন্তু স্প্রিংটি বস্তুটি নিতে পারলো না। তখন শামীম স্প্রিংটিকে আরো সংকুচিত করলো, বুঝতে পারছো? এই যে ওইটা 8 সেন্টিমিটার সংকুচিত যে শক্তিটা জমা করছে ওটা এনাফ না ওইটাকে উঠানোর জন্য, সে আরো সংকুচিত করছে। তাহলে আরো সংকুচিত মানে কি স্প্রিং এর মধ্যে আরো বেশি শক্তি জমা হওয়া। এবার বলছে আরো সংকুচিত করে যেন বস্তুটিকে ওই উচ্চতায় নিক্ষেপ করতে পারে। এখন বলছে স্প্রিংটিকে কতটুকু সংকুচিত করলে শামীম বস্তুটিকে ওই উচ্চতায় নিক্ষেপ করতে পারবে, বুঝতে পারছো কথা? ওই উচ্চতায় নিক্ষেপ করতে পারবে। 8 সেন্টিমিটার হয় নাই, তাহলে বলছে ওই 8 সেন্টিমিটার না হয়ে মানটা কত হইলে ওইটা ওই উচ্চতায় নিক্ষেপ করতে পারবে, বুঝতে পারছো কথা? এখন বলো তাহলে উচ্চতায় উঠাইলে আমার সূত্র কি? কিছুক্ষণ আগে দেখাইছি, হাফ কে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত? mgh। ওকে, এটা হচ্ছে আমার সূত্র। তাহলে বলছে কতটুকু সংকুচিত করতে হবে, তার মানে তোমাকে এই এক্স এর মানটা বের করতে হবে। এম এর মান দিয়ে দিছে কত বলছে? 10 কেজি ভরের বস্তুকে 10 কেজি ভরে কত উচ্চতায় উঠাবা? 20 মিটার উচ্চতায় উঠাবা, বুঝতে পারছি কথা? তাহলে তোমার সূত্র খাটবে এইটা। তাহলে তোমার কাছে এক্স বের করতে হবে, এম আছে, এইচ ও আছে, নাই শুধু কার মান? কে এর মানটা। এখন কে এর মানও তুমি বের করতে পারবা। কিভাবে বের করতে পারবা? ওই যে দেখো বলে দিছে যে 800 জুল কাজ করায় 8 সেন্টিমিটার সংকুচিত হয়, তাহলে ডাব্লুর মানটা হচ্ছে কত? 800। এক্স এর মানটা হচ্ছে কত? 8। তাহলে ডাব্লু সমান কত? হাফ কে এক্স স্কোয়ার। তাহলে ওখান থেকে আমি কে এর মানটা পেয়ে গেলাম। ওই কে এর মানটা নিয়ে এসে আমি এখানে বসাবো, এখান থেকে এক্স এর মানটা বের করব, তাহলে আমার অ্যান্সার বের হয়ে যাবে, বুঝতে পারছো কথা? আমি খুব শর্টকাট এটা একটু করে দিই। খুব শর্টকাটে আমরা কি বলতে পারি যে প্রথম ক্ষেত্রে, তাহলে প্রথম ক্ষেত্রে আমার যে ডাব্লু এটার পরিমাণটা হচ্ছে কত? 800 জুল। আমার যে এক্স এটার মান হচ্ছে 8 সেন্টিমিটার, মানে 0.08 মিটার। তাহলে আমরা জানি কি? তাহলে আমরা জানি ডাব্লু সমান হচ্ছে কত? হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এই 2 ভাগ আছে গুণন হলো, তাহলে 2w সমান কে এক্স স্কোয়ার। তাহলে কে সমান কত হবে? 2w ডিভাইড বাই এক্স স্কোয়ার। এখানে মান বসাবা, মান বসায় কে এর মানটা বের করবা। এবার দ্বিতীয় ক্ষেত্রে আমি বস্তুর ভর কত? 10 কেজি। বস্তুটাকে কত উচ্চতায় উঠাবো আমরা? 20 মিটার উচ্চতায়। ওকে, তাহলে আমরা কি বলতে পারি? শর্ত মতে হাফ কে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত? mgh। তাহলে সব মান বসাবা, এই কে এর মানটা এখান দিয়ে বসায়, এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করে ফেলবা। এটা হবে এখানকার অ্যান্সার, বুঝতে পারছো কথা? বুঝতে পারছো? আচ্ছা 1 মিনিট একটু পানি খাই আমি। শোনো, লেকচারটা একটু লম্বা হচ্ছে, আমি এক ভিডিওর মধ্যে স্প্রিং এর যাবতীয় বিষয় দেখাই দিতে চাচ্ছি, বুঝছো? এর জন্য লেকচারটা একটু লম্বা হচ্ছে। তো কেউ যদি এই লেকচারটা পুরোপুরি ভালো মতো দেখে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ স্প্রিং থেকে যে ম্যাথে আসো ওটা কেন তোমার প্রবলেম হবে না, তুমি কোথাও আটকাবে না ইনশাল্লাহ, বুঝতে পারছি? তো চলো দেখি আরো কিছু প্রশ্ন। এই তো বাবা, এই যে প্রশ্ন, এটা হচ্ছে সবচেয়ে কনফিউজিং একটা প্রশ্ন, এক একজন এক এক ভাবে সমাধান করে দিছে এই প্রশ্নটা। মেন কথা কি, এই প্রশ্নটা ছিল ভুল।
এই প্রশ্নটা যে ভুল ছিল এটা নিয়ে আসলে কোনো টিচারকে আমি কথা বলতে দেখি নাই। বুঝতে পারছো কথা? এক একজন এক এক নিয়মে, এ বলে এ ভুল করছে, এ বলে ও ভুল করছে। আসলে প্রশ্নে যে ইনফরমেশন দেয়া আছে এটাই যে ভুল, মানে এটা নিয়ে আসলে কেউ কোনো কথাই বলে নাই কখনো। বুঝতে পারছো কথা? তো আমি একটু দেখাই, একটু মানে বিষয়টা আসলে কি ঘটছে প্রশ্ন নিয়ে একটু কথা বলি। দেখো বলছে 10 কেজি ভরের একটি বস্তু 30 মিটার উচ্চতা হতে বিনা বাধায় 20 মিটার পার সেকেন্ড বেগে একটি স্প্রিং এর উপর পড়ায় স্প্রিংটি সংকুচিত হলো। মানে 30 মিটার উচ্চতা একটা বস্তু আছে 10 কেজি ভরের, ওই বস্তুটা যখন একটা স্প্রিং এর উপর পড়ছে তখন ওই স্প্রিংটা সংকুচিত হয়েছে। এখন বলছে সংকুচিত অবস্থায় স্প্রিং এর যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যের মানটা হচ্ছে কত? 10 সেন্টিমিটার। মানে যখন পড়ছে যে স্প্রিংটা সংকুচিত হলো তখন তার দৈর্ঘ্য হচ্ছে কত? 10 সেন্টিমিটার। স্প্রিং ধ্রুবক এখানে দিয়ে দিছে 10⁵ জুল পার মিটার স্কয়ার। নিউটন পার মিটার যেই কথা, জুল পার মিটার স্কয়ার হচ্ছে কি একই কথা। আমি একটু সিনারিওটা একটু ভালো মতো বুঝাই দিই তোমাদেরকে, পরে প্রশ্নে যাচ্ছি। যে ধরো এটা হচ্ছে নর্মালি, যে ধরো এখানে আমার একটা স্প্রিং এরকম ভাবে ধরো আছে, এরকম ভাবে আছে নর্মালি একটা স্প্রিং। তো এর থেকে এই যে ভূমি থেকে এরকম ভাবে, ভূমি থেকে 30 মিটার উচ্চতায়, 30 মিটার উচ্চতায় এই জায়গায় একটা বস্তু আছে। এখন এই বস্তুটা মুক্তভাবে স্প্রিং এর উপর পড়ছে, তাহলে স্প্রিংটা নর্মালি যদি পড়ে স্প্রিংটা সংকুচিত হয়েছে। তো ধরো এই যে স্প্রিংটা সংকুচিত, এই যে এরকম 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 স্প্রিংটা সংকুচিত হয়েছে, এই যে বস্তুটা এর উপরে আছে, এই যে বস্তুটা এখন এর উপরে আছে সংকুচিত অবস্থায় স্প্রিং এর উপর পড়ছে, স্প্রিংটা মানে স্প্রিংটার উপর পড়ে স্প্রিংটাকে সংকুচিত করছে। তো বলছে সংকুচিত অবস্থায় স্প্রিং এর যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যের মানটা হচ্ছে কত? 0.1 মিটার। কিভাবে? ওই যে সংকুচিত অবস্থায় দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, মানে কত? 0.1 মিটার। তাহলে দেখো তো এই যে এই বরাবর আমার নর্মাল স্প্রিংটা ছিল এই বরাবর, আর বস্তু ছিল কত? 30 মিটার উচ্চতায়। তাহলে বস্তু পড়লো কতটুকু? 30 মাইনাস হচ্ছে কত? 0.1, তার মানে কত? 29 কত? 9 মিটার। তাই হওয়ার কথা না? হ্যাঁ এটাই তো, 29 কত? 9 মিটার, 29.9 মিটার। তাহলে এখন খেয়াল করো ওখানে আমাকে প্রশ্নের মধ্যে কি বলছে দেখো তো। প্রশ্নের মধ্যে বলছে 20 মিটার পার সেকেন্ড বেগে কি করছে? আঘাত করছে। 20 মিটার পার সেকেন্ড বেগে এখানে আঘাত করছে। যখন 20 মিটার পার সেকেন্ড বেগে সে আঘাত করলো, ওই যে বেগের মানটা যে দেওয়া আছে এই বেগের মানটা এখানে ভুল দেওয়া আছে। বুঝতে পারছো কথা? ভুল কিভাবে দেওয়া আছে একটু আমি পরে বলতেছি, ভুল কিভাবে দেওয়া এটা আমি একটু পরে বলতেছি, একটু ভালো মতো বুঝো আগে। আমি ওই বেগটাকে কাজে লাগাবো না, বেগটাকে কাজে না লাগাই ম্যাথটাকে সমাধান করা যায়। কিভাবে সমাধান করা যায় এটা আমি একটু বলি। তোমরা কি সিনারিওটা বুঝছো সবাই? সিনারিওটা বুঝছো? সিনারিওটা বুঝছো সবাই? হ্যাঁ, একটু সিনারিওটা আমি আবার বলি। নর্মাল একটা স্প্রিং ছিল, বুঝছো, একটা স্প্রিং ছিল নর্মাল অবস্থায়। এই স্প্রিং এর ভূমি থেকে 30 মিটার উচ্চতায় এখানে একটা বস্তু আছে, যে বস্তুর ভরটা হচ্ছে কত? আমাদের 10 কেজি। বুঝছো কথা? স্প্রিং এ বস্তুর ভরটা হচ্ছে কত? 10 কেজি। আর স্প্রিং এর উপর যখন বস্তুটা পড়ছে তখন স্প্রিংটা সংকুচিত হয়েছে, এই যে বস্তু পড়ে সংকুচিত হয়েছে। এই যে সংকুচিত অবস্থায় যে এতটুকু যে দৈর্ঘ্য, এটার মানটা হচ্ছে 10 সেন্টিমিটার বা 0.1 মিটার। এটা হচ্ছে আমার ইনফরমেশন। এখন আমাকে গ নম্বর প্রশ্ন বলছে স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে এটা বের করে দাও। মানে এই যে ছিল, এই যে এতটুকু সংকুচিত হলো স্প্রিংটা, এই যে এতটুকু, এই যে এইটুকু তার এক্স এর ভ্যালু না, এই যে এতটুকু তার এক্স এর ভ্যালু না, এই এক্স এর ভ্যালুটা আমাকে এখন কি করতে বলছে? বের করে দিতে বলছে। বুঝতে পারছো কথা? তো চলো এটা একটু বের করি আমরা। হ্যাঁ, আমরা বেগকে কাজে লাগাবো না, কারণ বেগের মানটা এখানে ভুল দেওয়া আছে। কেন ভুল দেওয়া আছে, কিভাবে ভুল দেওয়া আছে আমি বলতেছি। হ্যাঁ, দেখো আমরা শক্তির সংরক্ষণশীলতার নীতি জানি না? শক্তির সংরক্ষণশীলতার নীতি এটা কি ছিল বলতো? এটা ছিল হচ্ছে যে সব জায়গায় মোট শক্তির পরিমাণটা আমার কি থাকবে? সেম থাকবে সব জায়গায়। তাহলে দেখো আমি যদি এই পুরো জিনিসটাকে একটা সিস্টেম হিসেবে চিন্তা করি, তাহলে এর সব জায়গায় কি থাকবে? টোটাল যে এনার্জি তার পরিমাণটা কনস্ট্যান্ট থাকবে। এখন ধরো এটা তো বস্তুটা পড়ার পরে, এটা তো বস্তুটা পড়ার পরে, তাহলে ধরো এটা আমি বাদ দিলাম, এটা বাদ, এটুকু ধরে বাদ, একদম ইনিশিয়াল পর্যায়ে স্প্রিংটা নর্মাল অবস্থায় আছে, একদম নর্মাল অবস্থায়, তাহলে তার মধ্যে কোনো শক্তি নেই, তার মধ্যে কোনো শক্তি নেই। এই বস্তুটা 30 মিটার উচ্চতায় আছে, তার মানে একটা উচ্চতায় আছে, তার মানে ওর মধ্যে কি আছে? বিভব শক্তি আছে। আমার সিস্টেমের মধ্যে বস্তু তো দুইটাই, ওই 10 কেজি ভরে একটা বস্তু আর হচ্ছে স্প্রিং।
তাহলে শক্তির যে আদান প্রদান বা শক্তি একজন নিবে একজন দিবে, এটা এদের দুজনের মধ্যেই হবে। তো ইনিশিয়াল পর্যায়ে এর মধ্যে কোনো শক্তি নেই, কারণ ও সাম্য অবস্থায় আছে। শক্তি আছে কার মধ্যে? বস্তুর মধ্যে। এখন দেখো এটা এসে যখন এর মধ্যে পড়লো, এই যে স্প্রিং এর উপর যখন পড়লো, তখন ওই স্প্রিংটাকে সংকুচিত করে ফেললে না? সংকুচিত করছে কতটুকু? এক্স পরিমাণ। এক্স পরিমাণ সংকুচিত করছে, আমি ধরে নিছি এটা। তাহলে এক্স পরিমাণ যদি সংকুচিত করে, তাহলে স্প্রিং এর মধ্যে শক্তি আছে কতটুকু? হাফ কে এক্স স্কোয়ার পরিমাণ। হাফ কে এক্স স্কোয়ার পরিমাণ শক্তি আছে। এখন বলো এই শক্তিটা স্প্রিং পাবে কই থেকে? অবশ্যই বস্তুর কাছ থেকে, এই বস্তুর কাছ থেকে। তাহলে ইনিশিয়াল পর্যায়ে বস্তুর মধ্যে শক্তি ছিল হচ্ছে কত? বিভব শক্তির সমান। তাহলে ওই বিভব শক্তি থেকে সে যখন স্প্রিংটা সংকুচিত হয়েছে এক্স পরিমাণ, তখন তার মধ্যে কতটুকু শক্তি জমা হয়ে গেছে? হাফ কে এক্স স্কোয়ার পরিমাণ শক্তি জমা হয়ে গেছে। তাহলে এই শক্তিটা সে কার কাছ থেকে পাইলো? এই বস্তুর কাছ থেকে পাইলো। বুঝতে পারছো কথা? এই বস্তুর কাছ থেকে কিন্তু পাইছে। এখন দেখো, এখন এই বস্তু কি ডিরেক্ট ভূমিতে পড়ে গেছে? ডিরেক্ট কি ভূমিতে পড়ে গেছে? ভূমিতে কিন্তু পড়ে নাই। এই বস্তু কিন্তু এখনো ভূমি থেকে 0.1 মিটার উচ্চতায় আছে। যদি ভূমিতে পড়ে যেত তাহলে তো তার শক্তি সব শেষ হয়ে যেত, বিভব শক্তি তার থাকতো না। ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় আছে, তার মানে এই জায়গায় বস্তুর মধ্যেও এখন একটা শক্তি কি আছে? অবশিষ্ট আছে। বুঝতে পারছি কথা? তাহলে শুরুতে এখানে বস্তু ছিল, শক্তি, মোট শক্তি আমার এই জায়গায় আছে, এরপরে বস্তু চলে গেছে এখানে। তাহলে এখানে আমি কয়টা শক্তি দেখতে পাচ্ছি? দুইটা শক্তি দেখতে পাচ্ছি, দুইটা শক্তি। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে এই বস্তু ভূমি থেকে 0.1 মিটার উচ্চতায় আছে, তাহলে এর জন্য একটা বিভব শক্তি আছে। আবার এখানে স্প্রিংটা সংকুচিত হয়েছে, তাহলে স্প্রিং এর মধ্যে একটা বিভব শক্তি জমা হয়েছে। তাহলে এই শক্তিগুলো সে কোথায় থেকে পাবে? এই যে এই অবস্থায় বস্তু যে ছিল এখান থেকে পাবে। তো ধরো এই অবস্থাটাকে আমি এই অবস্থা ধরলাম, আর এই অবস্থাটাকে আমি বি অবস্থা ধরলাম, বি অবস্থা। তাহলে আমরা কি বলতে পারি? আমরা যদি গ নম্বর প্রশ্নের সমাধান করি, তাহলে ই অফ এ ইকুয়ালস টু কত? ই অফ বি, মানে এ অবস্থানে মোট শক্তি আর বি অবস্থানে মোট শক্তি, এটা সমান হবে। এটা তোমার শক্তি সংরক্ষণশীলতা নীতি বলতেছে। তাহলে বলো এই অবস্থানে কি আছে? বস্তু আছে, বস্তু। এর মধ্যে কোন শক্তি আছে? mgh, আর কোনো শক্তি নাই। তাহলে ই এর মানটা কত হবে? শুধু mgh। আর বি অবস্থানে কি? দুইটা বস্তু, একটা হচ্ছে স্প্রিং, একটা হচ্ছে ওই বস্তুটা নিজে। তাহলে স্প্রিং এর মধ্যে শক্তি আছে কতটুকু? হাফ কে এক্স স্কোয়ার। আর ওই বস্তু ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় আছে, তার মানে তার মধ্যে একটা বিভব শক্তি আছে। তাহলে ওই বিভব শক্তির পরিমাণটাকে আমরা ধরলাম mgh প্রাইম, যেহেতু একটা এইচ এখানে ধরছি। বুঝতে পারছো কথা? তাহলে এখন আমাকে বলছে কতটুকু সংকুচিত হয়েছে, মানে এই এক্স এর মানটা বের করে দাও। বুঝতে পারছো কথা? বুঝতে পারছো? বুঝতে পারছো? আমি আবারও বলতেছি, খেয়াল করে একটু ভালো মতো জিনিসটা বুঝছো, আবার ভালো মতো বুঝছো। দেখো এটা নর্মাল অবস্থায় একটা স্প্রিং, আর এর থেকে যে ভূমি থেকে 30 মিটার উচ্চতায় একটা বস্তু আছে। তাহলে দেখো স্প্রিং তো নর্মাল অবস্থায়, তার মানে ওর মধ্যে কোনো শক্তি নাই। তাহলে শক্তি আছে কার মধ্যে? এই যে 30 মিটার উচ্চতায় যে বস্তুটা আছে, এই বস্তুর মধ্যে শক্তি আছে। বুঝতে পারছো কথা? তাহলে এরা শক্তি যদি আদান প্রদান করে, তাহলে শক্তি দেওয়ার অ্যাবিলিটি কার থাকবে? এই বস্তুটারই থাকবে। এবার এই স্প্রিংটার উপর যখন বস্তুটা পড়ছে, তখন এই সংকুচিত হয়েছে, বলছে সংকুচিত অবস্থায় যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যের পরিমাণটা 0.1 মিটার, এবং এই জায়গায় বস্তুটা এখন আছে, তাই না? তাহলে এখন আমার এটা হচ্ছে প্রথম ইনিশিয়াল পর্যায়, এটা হচ্ছে ফাইনাল পর্যায়, 2 নম্বর অবস্থান। আমরা শক্তি সংরক্ষণশীল নীতি হতে কি জানি? যে সব জায়গায় মোট শক্তি সমান হবে, তার মানে এখানকার মোট শক্তি আর এখানকার মোট শক্তির পরিমাণটা সেম হবে। তাহলে বলো এই অবস্থানে মোট শক্তি কত? mgh। আর যদি বি অবস্থানের কথা চিন্তা করি, তাহলে এখানে স্প্রিংটা সংকুচিত হয়েছে, আবার বস্তুটা ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় আছে। তাহলে এখানে শক্তি হচ্ছে কয়টা? দুইটা। এটা স্প্রিং এর শক্তি, যার পরিমাণটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। বস্তু একটা নির্দিষ্ট উচ্চতায় আছে, যার পরিমাণটা হচ্ছে কত? 0.1। এই 0.1 এর জন্য তার মধ্যে একটা বিভব শক্তি আছে। তাহলে বি অবস্থানের শক্তি হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি এই স্প্রিং এর শক্তি হাফ কে এক্স স্কোয়ার, আর আরেকটা হচ্ছে বস্তুর শক্তি mgh। এই যেখানে লিখে দিছি আমরা। এখন এখান থেকে আমাকে কি বের করতে বলছে? এখান থেকে আমাকে এক্স এর মান কতটুকু সংকুচিত হবে সেই মানটা বের করতে বলছে। তো চলো আমরা বের করি এটা। তাহলে কি বলতে পারি? এটাকে এই পাশে পার করে দাও। তাহলে mgh মাইনাস mgh প্রাইম ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে আমরা mg কে কমন নিতে পারি, তাহলে কি h মাইনাস h প্রাইম ইকুয়ালস টু কত? হাফ কে এক্স স্কোয়ার। তাহলে মান বসাও, এই 2টা এখানে ভাগ আকার আছে, তাহলে এই পাশে গুণন হবে,
তাহলে 2mg h মাইনাস h প্রাইম ইকুয়ালস হচ্ছে কত কে এক্স স্কোয়ার। তাহলে কে টা নিচে ভাগ হবে, তাহলে 2mg h মাইনাস h প্রাইম ডিভাইডেড বাই হচ্ছে কত কে ইকুয়ালস টু এক্স স্কোয়ার। একটা লাইন গ্যাপ মারলাম, তাহলে x সমান কত হবে রুট ওভার হচ্ছে এইটা। এবার মান বসিয়ে দাও এখানে, এবার এখানে মান বসিয়ে দাও। তাহলে রুট ওভার 2 ইন্টু mg, m এর মান 10 কেজি ভরের বস্তু পড়ছে, g এর মান 9.8 ইন্টু 30 মাইনাস 0.1। এই দেখো এই h প্রাইম মানে কিন্তু ভূমি থেকে কত উচ্চতা, এই যে কতটুকু উচ্চতা আছে 0.1 মিটার উচ্চতায়। কারণ বিভব শক্তি মানে কি ভূমি থেকে যত উচ্চতায় থাকে বস্তুটা, ভূমি থেকে, তাহলে এই অবস্থায় বস্তু ভূমি থেকে কত উচ্চতায় আছে 0.1, এর জন্য h প্রাইম এর মান হবে 0.1। এই অবস্থানে ভূমি থেকে কত উচ্চতায় আছে 30 মিটার, তার মানে এখানে কত হবে h এর মান 30 মিটার। তাহলে 30 মাইনাস হচ্ছে কত 0.1 ডিভাইডেড বাই হচ্ছে কত 10 পাওয়ার হচ্ছে কত 10 পাওয়ার হচ্ছে 5। কে এর মান তো 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5। এক মিনিট দাঁড়াও, একটু ভেঙে করা লাগবে এটা। তাহলে 2 ইন্টু m এর মান হচ্ছে কত ভাইয়া 10 ইন্টু 9.8 মাইনাস 30 মাইনাস 0. হচ্ছে কত 1। এটার মান একটু ভেঙে লিখি আমি, তাহলে রুট ওভার উপরে যে মানটা পাচ্ছি আমরা 5860.4, তোমরা একটু করো যাতে মিলাই রাখতে পারো আমার সাথে। আর কে এর মানটা হচ্ছে 10 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু হচ্ছে কত x। এবার আসি, তাহলে এটাকে ভাগ দিই 10 টু দি পাওয়ার 5 দ্বারা, তাহলে 5860.4 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 5। তাহলে এটা মান আসতেছে রুট ওভার 0.058604 ইকুয়ালস টু x। রুট ওভার অ্যান্সার। তাহলে ভাইয়া x এর ভ্যালু যেটা পাচ্ছি আমরা, এটা আমি একটু মুছে দেই, মুছে না একটু উপরে লিখি। তাহলে x এর ভ্যালু যেটা পাচ্ছি যে x সমান সমান সরি x ইকুয়ালস টু 0.2420 মিটার। এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো কথা? বুঝতে পারছো? তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখো, ভালো মতো বুঝো। দেখো কেন আমরা ওই বেগের মানটা ভুল দেয়া আছে, এটা একটু ভালো মতো বুঝবো। দেখো বলছে একটি স্প্রিং এর এত বেগে একটি স্প্রিং উপর পড়ছে, তার মানে ও যখন, মানে আমি যদি চিন্তা করি এখানে একটু যদি চিন্তা করি, এটা বুঝছো, এটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু, মানে স্প্রিংটা কতটুকু সংকুচিত তার মান হচ্ছে এইটা। এখন আমরা কেন বলতেছি বেগের মানটা এখানে ভুল দেওয়া, কেন বলতেছি যে বেগের মানটা এখানে ভুল দেওয়া, একটু চিন্তা করো ভালো মতো। দেখো স্প্রিংটা নর্মাল অবস্থায় ছিল, এরকম নর্মাল অবস্থায়, সংকুচিত অবস্থার দৈর্ঘ্যটা কত 0.1, আরো সংকুচিত হয়েছে কতটুকু 0.2420, এতটুকু সংকুচিত হয়েছে সে। ঠিক আছে, তাহলে এই টোটাল যে ডিস্টেন্সটা, এই যে টোটাল ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটার মান হচ্ছে কত, তাহলে আমরা এখান থেকে বলতে পারি 0.3420 মিটার। এই যে এতটুকু, এই যে এইটুকু প্লাস হচ্ছে এতটুকু, তার মানে ও যখন 30 মিটার উচ্চতা থেকে স্প্রিংটাকে সে আঘাত করছে, সে এতটুকু নামছে, কিন্তু এই টোটালটার মান হচ্ছে কত 30 মিটার। এই যে 30 মিটার উচ্চতায় সে ছিল, টোটালটার মান হচ্ছে 30 মিটার, 30 মিটার উচ্চতায় সে ছিল, এখান থেকে স্প্রিং এর উপর পড়ছে। তাহলে সে কতটুকু পড়ছে খেয়াল করো, ছিল 30 মিটার, এতটুকু উচ্চতায় তো স্প্রিংই আছে, তাহলে ও এসে আঘাত করছে এই জায়গায়, এই জায়গায় আঘাত করছে, তাহলে সে নিচে নামলো কতটুকু বলো তো 30 মাইনাস 0.3420। এখন দেখো এই 30 মাইনাস 0.3024 এর যে মানটা, এই মানের জন্য এখানে বস্তুটার বেগ যতটুকু হওয়ার কথা, সেই বেগের মানটা 20 মিটার পার সেকেন্ড হয় না। কথা বুঝতে পারছো? এই বেগের মানটা 20 মিটার পার সেকেন্ড এখানে হয় না, এর জন্য এই 20 মিটার পার সেকেন্ডে এই ম্যাথটা করা যাবে না, এই ইনফরমেশনটা এখানে ভুল দেওয়া আছে। বুঝতে পারছো আমার কথা? টোটাল হাইট মানে টোটাল স্প্রিং এইটুকু তার সংকুচিত অবস্থায় দৈর্ঘ্য, আর সে সংকোচন হয়েছে এতটুকু, তাহলে টোটাল স্প্রিং এর মেন দৈর্ঘ্যটা কতটুকু, এই এতটুকু। তাহলে ও পড়ছে 30 মিটার থেকে, আমি যদি 30 মিটার থেকে এই হাইটটা বাদ দিয়ে দিই, তার মানে কতটুকু নিচে নামছে সেই হাইটটা আমি পেয়ে যাব।
তাহলে ওই হাইট নিচে নামার পরে যে বেগটা হওয়ার কথা তার সেই বেগের মানটা 20 মিটার পার সেকেন্ড না। এই জন্য ওই ইনফরমেশনকে ব্যবহার করে এখানে ম্যাথ সলভ করা যাবে না। বুঝতে পারছো কথা? বুঝতে পারছো? হ্যাঁ, আশা করি বুঝাইতে পারছি। ওকে, এবার আসো ঘ নম্বর প্রশ্ন কি বলছে। ঘ নম্বর প্রশ্ন তোমাকে বলছে যে পতনের পূর্বে বস্তুটির যান্ত্রিক শক্তি ও সংকুচিত স্প্রিং এর উপর বস্তুটির যান্ত্রিক শক্তি সমান হবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। বুঝতে পারছো কথা? পতনের পূর্বে বস্তুটির যান্ত্রিক শক্তি ও সংকুচিত স্প্রিং এর উপর বস্তুটির যান্ত্রিক শক্তি সমান হবে কিনা ব্যাখ্যা করো। তাহলে খেয়াল করো, তাহলে ঘ নাম্বার, তাহলে পতনের পূর্বে মানে কি এই এ অবস্থানে, আমার কাছে চিত্র আঁকাই আছে, তাহলে এ অবস্থানে, তাহলে বলো এ অবস্থানে আমার যে ই টোটাল এটা কার সমান হবে? শুধু ইপি এর সমান। যান্ত্রিক শক্তি মানে কি ই কে প্লাস হচ্ছে ইপি। তাহলে এই অবস্থানে সবার উপরে, এখানে তো তার মধ্যে কোনো বেগ নাই, তাহলে বেগ যদি না থাকে তাহলে তো কোনো গতি শক্তি আমরা পাবো না, তাহলে সেখানে শুধুমাত্র কি আছে? বিভব শক্তি। তাহলে এই অবস্থানে যে আমার ই টোটাল তার মানটা হচ্ছে কি আমার ইপি। ইপি মানে কি বলো? এমজি এইচ। তাহলে এম এর মান 10, জি এর মান 9.8, আর এইচ এর মানটা হচ্ছে কত ভাইয়া? এইচ এর মান হচ্ছে 30। তাহলে এখান থেকে তুমি ভ্যালু বের করো। এটা মান আসবে কত? এটা মান আসে 2940 মিটার। তাই তো আসার কথা, যা বলে ব্যাখ্যা। তাহলে 10 গুণন 9.8 গুণন 2940, সরি 2940 পড়ে গেল, 30 সরি, হ্যাঁ 2940। তাহলে 2940 জুল। ওকে ওকে, এবার আসো বি অবস্থানে। বি অবস্থানে বলছে পতনের পূর্বে যান্ত্রিক শক্তি এবং স্প্রিংটা যখন সংকুচিত হয়েছে ওই জায়গায় যান্ত্রিক শক্তির পরিমাণটা সমান কিনা। বুঝতে পারছি কথা? সমান কিনা এইটা আমাকে কি করতে বলছে? বের করতে বলছে। তাহলে এখন বলো এই জায়গায় কি কি আছে বস্তুর মধ্যে? বলো তো এই জায়গায় বস্তুর মধ্যে কি কি আছে? এই জায়গায় বস্তুর মধ্যে আছে হচ্ছে বস্তুর বিভব শক্তি। বস্তুর বিভব শক্তি হচ্ছে কতটুকু? যে 0.1 মিটার উচ্চতায় বস্তুটা আছে। আর বস্তুর মধ্যে কি ছিল? যে শক্তিটা এক্সট্রা যে শক্তিটা ছিল সেই শক্তিটাও কি করছে? স্প্রিং কে দিয়ে দিছে না? ভালো মতো বুঝো কথাগুলো ভালো মতো বুঝবা। দেখো শক্তি কিন্তু সৃষ্টি বা কি হয় না, ধ্বংস না, ওরা জাস্ট কি হয়? কনভার্ট হয়। তাহলে প্রথমে ওর মধ্যে শুধু বিভব শক্তি ছিল, এরপরে স্প্রিং এর উপর এসে পড়ছে, তাহলে স্প্রিং এর উপর যদি পড়ার পরে ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় আছে। তাহলে যেহেতু উচ্চতায় আছে তাহলে আমি শিওর ওই বি অবস্থানে বস্তুর একটা বিভব শক্তি আছে। আবার দেখো ওর মধ্যে যে শক্তিটা ছিল সেই শক্তিটাও কি করছে? স্প্রিং কে দিয়ে দিছে, বাকি যে শক্তিটুকু ছিল। তাহলে আমার বি অবস্থানের যে শক্তি, যে ই টোটাল এটা আসলে কি হবে? স্প্রিং কে যে শক্তিটা সে দিয়েছে তার পরিমাণ কত? হাফ কে এক্স স্কয়ার। স্প্রিং এর মধ্যে যতটুকু শক্তি জমা হয়ে আছে সেই শক্তিটা সে কার কাছ থেকে পাইছে? বস্তুর কাছ থেকেই পাইছে। তাহলে যে হাফ কে এক্স স্কয়ার প্লাস ওখানে বস্তুর মধ্যে এখন একটা অবশিষ্ট শক্তি বেঁচে আছে, তার পরিমাণটা হচ্ছে কত? mg h প্রাইম। তুমি এখানে এখন মান বসাও। তাহলে হাফ কে এর মান হচ্ছে 10 টু দি পাওয়ার 5 আর এক্স এর মান কত পাইছি? 0.2420, এটার উপর হোল স্কয়ার প্লাস হচ্ছে কত? এম হচ্ছে 10, 9.8 ইন্টু 0.1। এবার তুমি এখান থেকে ভ্যালু বের করো। তাহলে আমরা একটু বের করি। 0.5 সরি মানে হাফ মানে 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু 0.2420 স্কয়ার প্লাস 10 ইন্টু 9.8 ইন্টু 0.1। খেয়াল করো এটার মানও 2940 জুলই আসবে। আমার এখানে ক্যালকুলেটর দেখো 2938 মানে 2938 আসতেছে। কেন 2 কম হয়েছে? কারণ দেখো ওই যে এক্স এর যে আমরা মান বের করছিলাম ওটার মান ছিল কত? 2420। এরপরে কিন্তু আরো অনেক কিছু ছিল, ওই মানগুলো কিন্তু আমি নেই নাই। না নেওয়ার কারণে কি হয়েছে? না নেওয়ার কারণে এই যে এটার কারণে এখান থেকে ওই 2 মার্ক মানে যেটা ক্যালকুলেটরে শো করতেছে 2938, এটা আসলে হবে না। পুরো মানটা নিলে পারে এর মানটা 2940 জুলি আসবে। বুঝতে পারছি কথা? তার মানে কি পতনের পূর্বে যান্ত্রিক শক্তি এবং সংকুচিত স্প্রিং এর উপর যান্ত্রিক শক্তি সমান হবে কিনা? হ্যাঁ দেখো পতনের পূর্বের যান্ত্রিক শক্তি কত? 2940, পতনের পরেও তার যান্ত্রিক শক্তি কত? 2940। তার মানে কি করে এটাকে সমান হয়েছে।
দেখবো অনেক গাইডে কিন্তু প্রশ্নটা খুব ভুলভাবে সমাধান করে দিয়েছে ভাইয়া, ওইগুলো দেখার কোনো দরকার নাই, ওটা ভুল সমাধান। কারণ ওরাই বেগটাকে ধরে করছে, বেগের মানটা এখানে সঠিক না, বেগের মানটা ওখানে সঠিক না, ওইটা দেখে করা যাবে না। যেটা দেখাই দিছি এটা হচ্ছে একদম অ্যাকুরেট সলিউশন, বুঝতে পারছো কথা? এটা হচ্ছে একদম অ্যাকুরেট সলিউশন, এই সলিউশনটাই দেখবা। ওকে ওকে, বুঝতে পারছি। এটা একটু ঝামেলা ছিল, একটু ভালো মতো মাথা ঠান্ডা করে এটা সমাধান করো। এবার দেখো এই ম্যাথটার দিকে ভালো মতো তাকাও, এই ম্যাথটার দিকে খুব ভালো মতো তাকাও। দেখো কি বলছে, দেখো এখানে, দেখো এখানে বলা আছে যে ওই আগের ম্যাথটাই, সেম আগের ম্যাথটাই। কি বলছে? 2 কেজি ভরের একটি পাথর 30 মিটার উচ্চতাতে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো, পাথরটি স্প্রিং এর উপর পড়লো, স্প্রিং ধ্রুবক এত, স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে। একদম সেম আগের প্রশ্ন, একদম সেম আগের প্রশ্ন, কিন্তু এখানে কি, এখানে হচ্ছে ওই যে সংকুচিত অবস্থায় যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটার কথা বলা নাই। তার মানে এই ম্যাথে ঝামেলা আমার কম। কেন ঝামেলা কম? খেয়াল করো, এই যে দেখো এটা হচ্ছে স্প্রিং, তাহলে ভূমি থেকে কি 30 মিটার উচ্চতায়, এই যে ভূমি থেকে 30 মিটার উচ্চতায়, এই যে 30 মিটার উচ্চতায় এই জায়গায় আমার কি আছে, একটা বস্তু আছে, এই বস্তুকে ছেড়ে দিছি, বলছি স্প্রিংটা সংকুচিত হয়েছে। সংকুচিত কতটুকু হয়েছে এটা বলা নাই, এর জন্য আমরা এখানে ধরে নিব যে ধরি বস্তু এই স্প্রিংটার দৈর্ঘ্য খুবই অল্প ছিল, খুবই অল্প, যার কারণে বলটা যখন পড়ছে এই স্প্রিংটা পুরোপুরি একদম ভূমির সাথে ধরো একদম লেগে গেছে। এই যে উপর যখন ওই বস্তুটা পড়ছে একদম, আমি এখানে একটু বড় করে দেখাচ্ছি, বাট আমরা এমন ভাবে অ্যাজিউম করছি যে ও একদম ভূমির সাথে লেগে গেছে। কথা বুঝতে পারছো? যেহেতু আমাকে সংকুচিত অবস্থায় দৈর্ঘ্যের কথা বলা নাই, যেটা আমার আগের ম্যাথে বলা ছিল, এর জন্য আমি ওইভাবে চিন্তা করছি। আর এখন এখানে তো আমাকে এই সংকুচিত অবস্থায় দৈর্ঘ্যের কথা বলে নাই, তাহলে আমরা ধরে নিচ্ছি যখন বস্তুটা ওর উপর পড়ছে একদম সে ভূমির সাথে একদম লেগে গেছে। কথা বুঝতে পারছো? তাহলে সংকুচিত একদম ভূমির সাথে যদি লেগে যায়, ধরো একদম ভূমির সাথে এরকম ভাবে একদম এরকম ভাবে লেগে আছে, তাহলে ধরলাম সে কি করছে, এই এক্স পরিমাণে কি হয়েছে, সংকুচিত হয়েছে। কথা বুঝতে পারছো? তাহলে বলো শক্তি ছিল কার মধ্যে? এই বস্তুর মধ্যে। এটা হচ্ছে আমার এ পয়েন্ট, আর এটা হচ্ছে কি আমার বি পয়েন্ট। তাহলে বলো, তাহলে ওই এ পয়েন্টের, অর্থাৎ এটার যে গ নম্বর, এটার যে গ নম্বর, তাহলে সেম আগের মতো যে ই এ ইকুয়ালস টু কত হবে, ই বি। তাহলে এ পয়েন্ট আমার মোট শক্তির পরিমাণটা হচ্ছে কত, mgh, আর তো কোনো শক্তি নেই। আর বি পয়েন্টে দেখো বস্তু কিন্তু একদম ডিরেক্ট ভূমিতে পড়ে গেছে। আগে যেমন বস্তু 1 মিটার 0.1 মিটার উচ্চতায় ছিল, এই জন্য কিন্তু বস্তুর মধ্যে একটা বিভব শক্তি জমা ছিল। এখন কিন্তু বস্তুর মধ্যে আর কোনো বিভব শক্তি নাই, কারণ ওরকম কোনো ইনফরমেশন আমাকে বলে দেয় নাই। তার মানে ওই যে mgh টা ছিল পুরোটা বস্তুর উপর পড়ছে, পুরোটা বস্তুর উপর পড়ে স্প্রিংটাকে সংকুচিত করে ফেলছে। তাহলে স্প্রিং কতটুকু সংকুচিত হয়েছে, এক্স পরিমাণ। তাহলে স্প্রিং এর মধ্যে কতটুকু শক্তি আছে আমার, হাফ কে এক্স স্কয়ার। দেখো আগে কিন্তু আমরা এরকম mgh প্রাইম বলে একটা টার্ম এখানে অ্যাড করছিলাম আগের ম্যাথে, এটাতে আমরা করব না। কেন করব না? কারণ এখানে আমাকে তো ওরকম কিছু বলে নাই। তার মানে এখানে পুরোপুরি স্প্রিংটা একদম মাটির সাথে লেগে গেছে। তাহলে মাটির সাথে যদি লেগে যায় তাহলে বস্তু তার বিভব শক্তি থাকবে না, এর জন্য এখানে এই পোর্শনটুকু হবে না। তার মানে এখানে বস্তুর মধ্যে যত বিভব শক্তি ছিল সব বিভব শক্তিটা কি হয়ে গেছে, স্প্রিং একদম সংকুচিত করতে কাজে লেগে গেছে। এর জন্য mgh সমান হাফ কে এক্স স্কয়ার। এখন এখান থেকে এক্স এর মানটা বের করে ফেলবা। বুঝতে পারছো কথা? ওকে, তো এই ছিল আজকের লেকচার। অনেক বড় হয়েছে, বাট এই ম্যাথগুলো সবাই যদি বাসায় ভালো মতো করো, ইনশাল্লাহ এর বাইরে আর কোনো কিছু আসবে না। ঠিক আছে, সবার সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফিজ।